আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কৃতিকা। আপনাদের সাথে আমি রয়েছি ফারহানা হোসেন নিউ জার্সি থেকে। বিশ্ব বাংলা মানে বাঙালি হয়ে বাংলা দেখুন, বাঙালিকে ভালোবাসুন। আপনারা আমাদের সাথে আরো যুক্ত হতে পারেন বিশ্ব বাংলা ফেসবুক, ইউটিউবে এন্ড পেজে। বিশ্ব আজকে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুমন্ত আসলাম। আরো যুক্ত হয়েছেন সমালোচক, উপস্থাপক, জহিরুল ইসলাম। যুক্ত হয়েছে ভারত হতে বাচিক শিল্পী সমাজ। সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলা পক্ষ থেকে। আমি ফারহানা হোসেন। আমন্ত্রণ সুমন্ত আসলাম ভাইয়া আপনাকে, আমন্ত্রণ জহিরুল ইসলাম আপনাকে। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, ভালো আছি আমরা। জি, আমরা সবাই ভালো আছি। তাহলে আসলাম আমি জানি। আমি একে একে করে সবার কাছে চলে যাব। আমি ফার্স্টে সুমন্ত আসলাম সম্পর্কে কিছু বলবো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আজ আমাদের লাইভ অনুষ্ঠানে দেখছেন তাদেরকে সাদর সম্বোধন জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান আমি শুরু করছি সুমন্ত আসলামকে কথা দিয়ে। আর যাকে নিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠান সাজিয়েছি তিনি এমন একজন মানুষ যার পরিসর এতটা ব্যাপক যে তাকে মাত্র একটি শব্দে পরিচয় করে দেওয়া যায়, তিনি একজন বাউন্ডেলে। তিনি সুবিধা বঞ্চিত শিশুদের হাহাকার সুর, তিনি পত্রিকার পাতায় সত্যশেষী, তিনি লেখনীতে ভিন্ন মাত্রা, তিনি চরম প্রতিবাদী, তিনি মানবিক, তিনি সুমন্ত আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের বিশ্ব বাংলা পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। সুমন্ত আসলাম, হ্যাঁ বলুন আপনি ভাইয়া, বলুন, সরি বলুন। জি, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আজকে যে আমি সাধারণত ক্যামেরার সামনে কথা বলতে পারি না তেমন। আমি নিভৃতে লিখতে পছন্দ করি এবং ল্যাপটপের কিবোর্ডটা টকটক করতে আমার ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে এরকম আসে, কিন্তু আহ, মানুষ অন্যের মতো কথা বলতে পারি না, এটা আমার একটা কি বলবো, এক ধরনের ব্যর্থতা। যার জন্য আমি সাধারণত চেষ্টা করি যে একটু আড়ালে থেকে কথা বলতে। আরেকটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে প্রতিবাদটা করতে হয় আড়াল থেকে, যাতে প্রকাশ্যে কাউকে দেখা যায়। আর প্রকাশ্যে থেকে প্রতিবাদ করলে আমার পিছনে কে আছে এটা আমি দেখতে পাই না। যার জন্য এটা একটা থিওরি আছে, আড়াল থেকে সবকিছু করতে হয় যাতে সামনে কে আছে তাকে দেখা যায়। ধন্যবাদ ফারহানা। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন ভাইয়া। আপনি একজন তুখোড় সাংবাদিক, মানবিক সংগঠন সুমন্ত আসলাম, আমরা জানি। তা আপনার কাছে ভাইয়া আমার প্রশ্নটা বললেও ভুল হবে, সুমন্ত আসলাম এই প্যান্ডামিক সময় কেমন আছেন জানতে চাওয়াটা বিব্রতকর, যদিও এটা একটা বিষয় জেনেও জানতে চাচ্ছি, করোনাবদ্ধ জীবনে একজন সুমন্ত আসলাম কেমন আছেন? আমি মনে করি আমি এই কথাটা অনেকবার বলেছি। তারপরে এটা যেহেতু বিশ্ব বাংলাটা, আমি প্রথমে বলি বিশ্ব বাংলার নামটা খুব পছন্দ হয়েছে আমার। আপনি বিশ্ব বলেছেন বাংলা ভাইয়া। আমি এত পছন্দ হয়েছে যে বাংলাকে বিশ্বের কাছে পরিচয় করার যে প্রয়াসটা এই বিশ্ব বাংলা নেবে, এটা আমি টের পেয়েছি। এটা অনেক মজার একটা ব্যাপার। এখানে যে প্রশ্নটা আপনি করেছেন, আমি আমি এই জায়গায় এই মুহূর্তে বলতে পারি যে প্যান্ডামিক আমাকে পরিবর্তন করেছে। জীবনের একটা ধাপ আমি দেখেছি, যে ধাপটা আমি গত বছর দেখেছি, গত সময়ে দেখেছি। কিন্তু এই সময়টাতে এসে আমি প্যান্ডামিকের বা মহামারীর যে রূপটা, এটা আমি দেখেছি। সেটা দেখেছি কয়েকটা কারণে। একটা হচ্ছে মানুষকে চিনেছি, প্রকৃতিকে চিনেছি, সম্ভবত চেষ্টাকেও চিনেছি, যে জীবনটা এইরকম, জীবনটা এইভাবে হয় বা এইভাবে থেমে যায়। এসব কিছু মিলেই আমি যখন এতে উপনীত হলাম যে জীবনটা আসলে সুন্দর, জীবনটা এরকমই, জীবনটা এইভাবেই চলে, তখন দেখলাম না, আমি একজন সুখী মানুষ এবং এর মাঝেও সুখী হওয়া যায় এবং অন্যকে সুখী রাখা যায়। আমি সেই চেষ্টাটা করছি। ফারহানা। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন যে অন্যকে সুখী রাখা যায়, নিজেও সুখে থাকা চেষ্টা চলছে আমাদের সবারই ভাইয়া, জীবনটা পুরো বদলে গেছে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে
মফস্বলে সাধারণ একটি ছেলে একজন অসাধারণ তো সুমন্ত আসলাম হওয়ার স্বপ্ন আপনি কিভাবে হয়েছে? আহ, আপনি আপনি যদি মফস্বলের কোনো তরুণকে দেখেন, আমি মনে করব আমার একমাত্র একটা মেয়ে, সে ঢাকা শহরে বড় হচ্ছে এবং জগতের সব সুবিধা নিয়ে বড় হচ্ছে, কিন্তু সে জানবে না যে মফস্বলের ধুলোর গন্ধটা কি। সে জানবে না শিশিরের শিশিরের আমেজটা কি। সে জানবে না যে পুকুরের চিতল মাছের কোপ্তাটা কত সুন্দর। সে জানবে না মেঠো পথের চলার যে আনন্দটা। সেই যে এত আনন্দ, এত কিছু, সবকিছু মিলে একজন মফস্বলের তরুণ অথবা তরুণী, আমি মনে করি তাদের কোনো স্বপ্ন থাকে না, তারা বরং স্বপ্ন সৃষ্টি করে। আমি যখন ঢাকা শহরে আসি, আসলে কোনো স্বপ্ন নিয়ে আসিনি, বেঁচে থাকার তাগিদে এসেছিলাম, পড়াশোনা করব এবং স্বপ্নটা যে এদিকে হবে, অথবা আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা এখন হয়তো নেই। আমি কখনো লেখক হব এটা কখনোই আমি ভাবিনি যে আমি লেখক হব, কিন্তু লেখকটা হয়ে গেছি এবং এটা এখন ধ্যান এবং আমার জ্ঞান। যার জন্য আমি যেটা আপনাকে খুব দায়িত্বহীন ভাবে বলতে চাই, একজন মফস্বলের তরুণ কখনো স্বপ্ন দেখে না, তারা স্বপ্ন তৈরি করে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এটা আমার খুব জানার আগ্রহ ছিল যে এত বড় লেখক হিসাবে বা এত বড় মানে যে জনগণের মানবিক তুখোড় সাংবাদিক মানবিক সংগঠক হিসাবে কিভাবে আপনি হলেন, সেটা আমার খুব জানার আগ্রহ ছিল এবং আমার দর্শকদেরকে শুনিয়েছেন যে ওটাই আজকে আমি সবসময় চিন্তা করি যে ওখান থেকে এসে আপনি যে কিভাবে আপনার সুমন্ত আসলাম হওয়ার গল্পটা যে আমরা জানতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড়। ভাই আমি আপনার কাছে আবার ফিরে আসব, আমি একটু চলে যাচ্ছি আমাদের আজকে জহিরুল ইসলামের কাছে। সমালোচক, উপস্থাপক, গীতিকা, এডমিন AHM জহিরুল ইসলাম ব্যাংকে চাকরিরত, পাশাপাশি উনি বুক রিভিউর সাথে জড়িত আছেন, উপস্থাপনা করছেন বর্তমানে। কেমন আছেন জহির আপনি বলেন? আমি এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ, উপস্থাপক আজকের অনুষ্ঠানের ফারহান হোসেন আপা। আমি ভালো আছি, এই মুহূর্তে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমাদের এই প্যান্ডেমিক সময়েও আমরা ভালো অবস্থানে আছি, আমাদেরকে ভালো রেখেছেন। ভালো থাকাটাই একটা জরুরি, যে আমরা ভালো আছি জহির, এতটুকু বলাটাই তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে ভালো আছি, এখন পর্যন্ত বেঁচে আছি। আমি তো মনে করি যে বেঁচে আছি এটাই অনেক বড় ব্যাপার। লাখ লাখ শত অনেক শত ভালো, মানুষ হ্যাঁ মারা গেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ। অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ অনেক মানুষ মারা গেছে। তা জহির আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি যে জি নিশ্চয়ই। লেখালেখি জনপ্রিয় লেখক পরিমাণে মানদণ্ড কি হতে পারে? আচ্ছা, আমি আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের যে দুজন নন্দিত অতিথি আছেন, কথা সাহিত্যিক সুমন্ত আসলাম এবং বাচিক শিল্পী সুমাজ, দুজনকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের সাথে আমি আজকে প্রোগ্রামে বসেছি। তো প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু সে অর্থে লেখক না, আমি একজন পাঠক। পাঠক হিসেবে লেখকের সাথে বসা, এটাই বোধহয় আজকের একটা প্রথম আয়োজন বিশ্ব বাংলা করেছে। আমরা সাধারণত কি দেখি? আমরা সাধারণত লেখকের কথা শুনি, বক্তার কথা শুনি, শ্রোতার কথা শুনি না, মার্জিনাল মানুষের কথা শুনি না। তো বিশ্ব বাংলা যেটা শুরু করেছে, একজন পাঠককে লেখকের সাথে বসিয়ে দিয়েছে। এই ইন্টারাকশনটা, এই মিথস্ক্রিয়াটা খুব বেশি দরকার। আমি আজকে পাঠকের অন্তর্দৃষ্টি থেকে, পাঠকের দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই। যে পাঠকের দৃষ্টিকোণ থেকে আমি একজন পাঠকের কি দায় সেটা নিয়ে কথা বলতে চাই, পাঠকের কি দায়িত্ব আছে সেটা নিয়ে কথা বলতে চাই, পাঠকের কি সীমাবদ্ধতা আছে সেটা নিয়ে কথা বলতে চাই। তারপর আপনার প্রশ্নে যেতে চাই। যেমন আমাদের সুমন্ত আসলাম এই সময়ের একজন জনপ্রিয় কথা সাহিত্য। এখন জনপ্রিয় কথা বললেই শব্দটার সাথে মানে আবার এটার সাথে একটা কথা আহ যুক্ত করা হয় যে বাজারি লেখক, চলতি লেখক, এই শব্দটাও যুক্ত করা হয়। মানে মনে করা হয় যে জনপ্রিয় হলেই একজন লেখক বোধহয় সে বাজারি লেখক হয়ে গেছে। কথাটার সাথে আর্গুমেন্টও আছে, কথাটার সাথে যুক্তিকতাও আছে। যেমন আপনি আমি যদি দেখি যে একটা পর্ন সাইট, একটা পর্ন বই, সে দেখা গেল যে সেটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে, মানুষ পড়ছে। আবার দেখা গেল যে যে বইটাতে দেখা গেল যে এরকম আছে, কিন্তু আবার মানসম্মত কোনো বই পড়া হচ্ছে না। তাহলে মানে জনপ্রিয় লেখক বাজারি লেখক হতে পারে।
আবার বাজারি লেখকও জনপ্রিয় হতে পারেন, কিন্তু জনপ্রিয়তার মানদণ্ডের চাইতে, যেমন আমাদের সুমন্ত আসলাম ভাইয়ের কথা বলি, সুমন্ত আসলাম ভাই জনপ্রিয় লেখক, তার মানে কি সুমন্ত আসলাম ভাই বাজারি লেখক? তিনি কি মার্কেটের জন্য লেখেন? আমি সুমন্ত আসলাম ভাইকে পাঠকের জায়গা থেকে বলতে চাই যে না, সুমন্ত আসলাম ভাইয়ের যে লেখাগুলো আমি পড়েছি এ পর্যন্ত, হচ্ছে তার সেই আলপিনের বাউন্ডারি থেকে শুরু করে, তার আগ থেকে শুরু করে প্রত্যেকটা লেখা আমাদের বোধকে, আমাদের চিন্তাকে, আমাদের চেতনাকে নাড়া দিয়ে গেছে। আমাদের চিন্তাকে তিনি সব জায়গায় হিট করেছেন। আমি যখন তার আলপিন আমি যখন তার আলপিন বাউন্ডারি পড়তাম, তখন মানে এই হাসতেছি, মানে পড়তে পড়তে হাসতেছি, কিন্তু তিনি এমন একটা বেদনার কথা বলছেন, হয়তো দেশের মানে উনি এক পৃষ্ঠা লিখতেন বাউন্ডারি। আমি সুমন্ত আসলাম বা এখানে থাকার কারণে হয়তো তার কথা বলছি, এক পৃষ্ঠা বাউন্ডারি লিখতেন, সময় বেশি লাগতেছে না, 3 থেকে 4 মিনিট এক একটা লাইন লিখতেন, খুব সহজ ভাষায়, সহজ ছোট ভাষায়, ছোট ছোট কথায় লিখে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, মানে আমাদেরকে খোঁচা মারছেন, কিন্তু লেখাটা খুব জনপ্রিয় ছিল। এবং আমি মনে করি তিনি যখন আলপিন সম্পাদনা করেছেন, আলপিন প্রথম আলোর এই আলপিনটা ছিল অনেক জনপ্রিয় আলপিন। তার মানে কি সুমন্ত আসলাম ভাই যে বাজারি লেখক? না, সুমন্ত আসলাম ভাই বাজারি লেখক না, সুমন্ত আসলাম ভাই মানসম্মত একজন লেখক। তো এই যে এই জনপ্রিয়, যেমন আমাদের হুমায়ুন আহমেদের কথা বলা হয়, হুমায়ুন আহমেদকে মানে যারা প্রথম দিকের সাহিত্যবোদ্ধা, এখন হয়তো তিনি মৃত্যুর পরে চেঞ্জ হয়েছেন, হুমায়ুন আহমেদকে বলা হয় যে তিনিও একজন বাজারি লেখক ছিলেন, কি লেখেন। তো হুমায়ুন আহমেদের লেখা, আমরা যদি বলি যে লেখা থেকে আমরা দর্শন শিখবো, যদি বলি যে আমরা লেখা থেকে নীতি বাক্য শিখবো, সাহিত্য থেকে যে আমরা সব শিখতে চাই, লেখা থেকে আমরা সদা সত্য কথা বলি, এটা শিখবো, তাহলে হুমায়ুন আহমেদ আমাদেরকে হয়তো এটা পড়ার নেই, এটা জানার নেই। কিন্তু হুমায়ুন আহমেদ আমাদেরকে জ্যোৎস্না দেখা শিখিয়েছেন, হুমায়ুন আহমেদ আমাদের জীবনের অনেক কথা আমাদেরকে বলতে শিখিয়েছেন, জীবনের অনেক গভীরতা শিখিয়েছেন, আমাদেরকে আনন্দ দিতে শিখিয়েছেন। হুমায়ুন আহমেদ আজও টিকে আছেন। এখন জনপ্রিয় কথাটার সাথে আরেকটা কথা জড়িত, যেমন আপনি যদি রবীন্দ্রনাথ তো প্রচুর লিখছে, রবীন্দ্রনাথ তো জনপ্রিয়, রবীন্দ্রনাথের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দের ভিতরে একটি ফিলোসফি আছে, তাহলে রবীন্দ্রনাথও সেই ফিলোসফি দিয়ে সহজ ভাষায় বলে তিনি জনপ্রিয় হয়েছেন। তাহলে জনপ্রিয়তার সাথে টেকসই শব্দটাও জড়িত, যে জনপ্রিয় হয় একজন লেখক যদি টেকসই হন, যদি তিনি বলেন যে আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা খানি কৌতূহল বরে, অর্থাৎ 100 বছর পরে যদি সুমন্ত আসলামের লেখা টিকে থাকে তাহলে তার জনপ্রিয়তা সার্থক। আর 100 বছর পরে যদি সুমন্ত আসলাম শেষ হয়ে যায়, তাহলে সুমন্ত আসলামের এই জনপ্রিয়তার কোনো দাম নেই, কিছুই নেই। তো আমি মনে করি যে জনপ্রিয়তার বিষয়টার কোনো মানে নির্দিষ্ট কোনো নীতি নেই, মানদণ্ড নাই, বৈজ্ঞানিক কোনো কিছু নেই, এটার কোনো কিছুই নেই। এটা জনপ্রিয় একজন লেখক জনপ্রিয় হয়ে হারিয়ে যেতে পারেন, অথবা একজন লেখক জনপ্রিয় হয়ে সে টিকে থাকতে পারে। ক্লাসিক সাহিত্য দিয়ে যে লেখকটা টিকে থাকবেন, ধ্রুপদী সাহিত্য দিয়ে, চিরায়ত সাহিত্য দিয়ে যে লেখক টিকে থাকবেন, তিনি জনপ্রিয় হবেন, তিনি কালের যাত্রায় টিকে থাকবেন, আমরা সেটাই আশা করি। জনপ্রিয়তার কোনো, আমার কাছে, আমি একজন পাঠক হিসেবে বলবো যে জনপ্রিয়তার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। আর জনপ্রিয়তা এখন থাকতে পারে, আবার শেষ হয়ে যেতে পারে। একজন লেখক টেকসই কিনা সেটা হচ্ছে বড় বিষয়। ধন্যবাদ আপনাকে ফারহান। ধন্যবাদ জয়ী, খুব সুন্দর করে বলেছেন যে প্রশ্নের উত্তরটা আমার খুব ভালো লেগেছে। নিশ্চয়ই আমার দর্শকরা বুঝতে পেরেছে যে লেখক, জনপ্রিয় লেখক পরিমাণের মানদণ্ড কি হতে পারে। আপনি খুব সুন্দর করে আপনি জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। আমি এখন চলে যাচ্ছি ভারত থেকে যুক্ত হয়েছে যে ভারতের শিল্পী, বাচিক শিল্পী সোমা, কেমন আছো তুমি? এই তো আছি, চলছে। কারণ আমার আগের যারা এসেছেন, যাদের কথা আমি এতক্ষণ বসে শুনছিলাম মুগ্ধ হয়ে, এই যে একটা পজিটিভিটি, মানে সবাই ইতিবাচক দিকের কথা বললেন, এটা ভীষণ ভালো লাগার বিষয়। কারণ আমরা সবাই একটাই কথা বলি, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ঠিক ভালো নেই, ভালো থাকতে পারছি না, কিন্তু আমার ভালো না লাগাটা অন্যের উপরেও কিন্তু জারিত হয়। তো আমি মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে পারি সেটাই তো আমাদের চেষ্টা করা উচিত। তো সেক্ষেত্রে আমাদের বলাই উচিত, হ্যাঁ আমি ভালো আছি, আমি আবার অন্যজনকেও ভালো রাখার চেষ্টা করব, এটাই। বাহ, খুব ভালো, খুব ভালো বলেছো যে নিজে ভালো আছে আবার আরেকজনকেও ভালো রাখার চেষ্টা করবো। এটাই তো আসলে হওয়া উচিত। এটাই এটাই আমাদের সবার হওয়া উচিত, যে নিজে ভালো থাকলে আরেকজন। আর এটাও আমি বলি সবসময় যে আমি নিজে ভালো থাকলে আরেকজনকে ভালো রাখতে পারবো, নিজেই যদি ভালো না থাকি তাহলে আরেকজনকে কিভাবে ভালো রাখতে পারবো।
সোমা তোমাকে আচ্ছা, সেই সঙ্গে হ্যাঁ আমি বলো। একটুখানি বলছি, আর শিওর। একটুখানি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে বিশ্ব বাংলা, যেটা নামটা বিশ্ব বাংলার যে আয়োজন, কৃত্তিকা বা তোমাদের যে প্রতিষ্ঠান, তো তাদের সকলকে এবং তোমাকে সবার আগে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এই যে সংযুক্তিকরণ, এই যে যাদের আমরা হয়তো অন্যভাবে চিনতাম, সরাসরি এটা ভার্চুয়াল আমাদের একটা আড্ডা, কিন্তু তাও এই যে কথা বলছি মনে হচ্ছে যেন আমরা একটা জায়গায় একটা ঘরে বসে কথা বলছি, আমরা বোধহয় আলাদা নই। এই একটা অনুভূতি কাজ করলে কিন্তু আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি, সেই অনুভূতিটা আমার হচ্ছে। সকলকে ধন্যবাদ, এবং দর্শকবৃন্দ যারা আছেন, শ্রোতারা যারা আছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আমরাও বৃদ্ধ হই, আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করুন। হ্যাঁ, ধন্যবাদ সোমা, খুব ভালো লাগলো। তাহলে তুমি তো বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্পী, তুমি আমাদের জন্য একটা আবৃত্তি করো আমার দর্শকদের আচ্ছা। উদ্দেশ্যে। হ্যাঁ, যেটাই প্রথমেই মানে যে কথায় উঠে আসছিল কবিগুরুর কথা, রবীন্দ্রনাথের কথা, যে আজি হতে শতবর্ষ পরে, যার কবিতা কথা শোনা যায়। তো তার লেখা নয়, তাকে উদ্দেশ্য করে একটা ছোট্ট কবিতা দিয়ে আমি শুরু করছি। কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলো রে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। চমকে উঠিল জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকেরও কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত ধাও। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার। এটা নয়, এটা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। এটা নয়, এটা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। এই যে কথা হচ্ছিল না যে মানে একটা জায়গায় স্থির হয়ে বসে তার মানে চিন্তার জগৎ, এই যে একটা ক্রমান্বয়ের উন্নতির চিন্তা, এগিয়ে যাবার চিন্তা, এটাও যেন কোথাও একটা ধরা পড়ে। এবং কবিগুরুর মানসিকতায় তো সর্বদা এই বোধটা কাজ করেছিল। খুব সুন্দর হয়েছে আবৃত্তি, খুব সুন্দর হয়েছে। দর্শকের জন্য শুনিয়েছো যে কবিগুরুর ফার্স্টে তুমি একটা কবিগুরুর আবৃত্তি করেছো, খুব ভালো লেগেছে। তোমার কাছে আমি আবার আসবো, আমি এখন সুমন্ত আসলাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি আবার। হ্যাঁ ভাইয়া, আবার ফিরে আসলাম আপনার কাছে। আপনার ভেতরে তিনটি সত্তার বাস, একজন সাংবাদিক, একজন লেখক, একজন মানবিক সংগঠক। এই তিন সত্তার ভিতরে কোন সত্তাটাকে আপনি বেশি প্রভাবিত করে এবং কোন সত্তাটাকে প্রতি আপনি নিজেকে বেশি দায়বদ্ধ মনে করেন? এই তিনটার সাথে একটা জিনিস খুব যুক্ত, সেটা হচ্ছে মানুষ। আমি যখন প্রথমত রাস্তায় বের হই বা আমি সকালে ঘুম থেকে উঠি, তখন আমি মনে করি আমি একজন মানুষ। সে মানুষের সাথে সাংবাদিকতা জড়িত, লেখক সত্তা জড়িত, মানবিক সংগঠনের একজন কর্মী হিসেবে জড়িত। আমি যদি প্রকৃত মানুষটি হতে না পারি, তাহলে আমি ভালো সাংবাদিক হতে পারবো না, ভালো লেখক হতে পারবো না, ভালো সংগঠক হতে পারবো না। আমি আমার আমার লেখার সাবজেক্ট গুলো বা লেখার বিস্তৃতি গুলো বা আমার যে চাহনি গুলো বা আমি যেদিকে তাকাই, আমি মানুষকে দেখতে চাই। সেই মানুষটি এরকম হতে পারে যে তার ভিতরটা দেখতে চাই, তার আশপাশটা দেখতে চাই। যার জন্য আমি মানুষকে প্রথম উপজীব্য মনে করি, যে মানুষ হচ্ছে সবচেয়ে প্রথম এবং সর্বপ্রথম উপজীব্য। এই মানুষকে কেন্দ্র করে গাছ আছে, নদী আছে, বটবৃক্ষ আছে, মাছ আছে, ইত্যাদি আছে। যার জন্য আমি মানুষকে যেভাবে উপস্থাপন করতে পারবো নিজের হৃদয়ে,
নিজের ভিতর, নিজের আত্মিকতায়, সেখানে যদি আমি ঠিক মতো কাজটা করতে পারি, আমি মনে করি আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। যদি নিজেকে মানুষ হিসেবে উপস্থাপন করতে না পারি, নিজেকে মানুষ হিসেবে দাবি করতে না পারি, আমি মনে করি তাহলে আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব না। যার জন্য আপনি যে বললেন আমার তিনটে সত্তার ভিতরে আমি আসলে মানুষ সত্তাটাকেই প্রথম এবং শেষ হিসাবে দেখি। ধন্যবাদ। খুব ভালো ভাইয়া, এটাই আমার জানার ইচ্ছে ছিল যে আপনি তো আসলে আহ তিন সত্তার ভেতরে একজন মানুষ, যে একটা হলো আপনি নিজেকে মানে একজন তুখোর সাংবাদিক, একজন তুখোর লেখক, একজন মানবিক। এটাই আমার জানার ইচ্ছা ছিল, যে আপনার থেকে জেনেছি, খুব ভালো লাগলো। আমার এখন আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। ভিন্ন, এগুলো আমার প্রশ্ন হয়তো, কিন্তু আমার সব দর্শক এতদিন জানতে চেয়েছে আপনাকে দিয়ে, হয়তো এত কাছাকাছি আসতে পারেনি আমার কৃতিকা সদস্যরা বা আমার বিশ্ব বাংলা যারা আছে, যে সেটাই আমি ওদের পক্ষ থেকে আপনাকে আমি প্রশ্নগুলো করছি, যে তারাও শুনুক যে আপনি একজন সুমন্ত আসলাম কি হয়ে উঠেছেন, বা কোনটা আপনার প্রিয় বা কোনটা আপনার না, সেটাই আমি জানতে, সবাই জন্যই আমি প্রশ্নগুলো রেখেছিলাম। ভিন্নমাত্রিক লেখক সুমন্ত আসলাম, এই যে লেখক হিসাবে নিজের নিজস্বতা তৈরি বা নিজস্ব শৈলী গঠন, এর ভূমিকা আপনার মূল্যায়ন কি হবে? আহ, আসলে মূল্যায়নটা আপনি বলে দিয়েছেন, প্রশ্নের ভিতরে রয়ে গেছেন। আপনি নিজের সম্বন্ধে নিজে বলাটা আসলে একটা কি কেমন মানে খুব বেশি ভালো লাগার ব্যাপার না। যদি আমি বলেছি যে আমি ক্যামেরার সামনে খুব জড়ো সরো হয়ে থাকি, আর আমি লুকিয়ে থাকতে পছন্দ করি বা আমি আড়ালে থাকতে পছন্দ করি। তারপরে যেটা বলবো, আমি মাঝে মাঝে আমার ছোট্ট একটা অহংকার আছে, চোষটা মাফ করুক, এই অহংকারটা আমার নিজস্ব। আমি মাঝে মাঝে খুব ডিক্লেয়ার করি, বলি যে আমাকে যদি কোনো সাবজেক্ট দেওয়া হয়, সেই সাবজেক্টটা হতে পারে যে একটা বটবৃক্ষ। আমি পৃথিবীর 100টা লেখকের সঙ্গে পাল্লা দিব বটবৃক্ষ নিয়ে এই লেখাতে। আমি মনে করি 10 দিনের মধ্যে আমার লেখাটা থাকবে। আমি বটবৃক্ষরে এই জিনিসগুলো লিখবো এবং এবং একটু আলাদা লিখবো। এই যে অহংকারটা আমি চেষ্টার পর রেখেই বলেছি যে আমি এই জিনিসটা পারি। সেখানে শৈলী ব্যাপারটা হোক বা কারুকাজ ব্যাপার যেটাই হোক না কেন, আমি মনে করি যে আমি লিখতে পারি, আমার দ্বারা লেখা সম্ভব। হয়তো আমি ফুটবল খেলতে পারতাম, হকি খেলতে পারতাম, অথবা নাটকও করতে পারতাম, অন্য অন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি অন্য কিছু করিনি। আমি লিখতে পারি এবং আমার লেখাটা আমার ভিতর এভাবে পতিত, আমার ভিতর এভাবে গেঁথে আছে। আমার স্ত্রী বলেন যে আমি শুয়ে থাকলেও লিখি, বসে আছি লিখছি, ভাবছি লিখছি, এবং আমি একটু ঘড়ির ভিতর কাজ করি। ইদানিং আমি গত 3 মাস ধরে তেমন লিখছি না, আমি একটু ভাবছি যে ব্যাপারটা কি ঘটবে, জীবনটা কি ঘটবে, কি ঘটছে। যার জন্য আমার যে ভাবনাটা, আমার যে চিন্তাটা, আমার যে সবকিছু, সেটা হচ্ছে লেখা। এর মধ্যে শৈলীটা জড়িত আছে কিনা আপনি জানি না, তবে আমি মনে করি যে আমি ভালো লিখতে পারবো বা চেষ্টা করে যাচ্ছি। এইটুকুই আমার সম্বল, আমি এইটুকু নিয়ে এগিয়ে যেতে চাই। এতে হয়তো কেউ পছন্দ করবেন, কেউ করবেন না, আর সবাই তো সবার লেখা পছন্দ করে না। আমি মনে করি যে 2-1 জন আমাকে পছন্দ করেন, আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই, এটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। যে এটা তো আসলে একটা গড গিফট, সবাই তো এটা হয় না, যে আপনাকে আল্লাহ যে এই জিনিসটা, সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়েছে, যে আপনার ভিতরে পুরাটুক যে লেখার জন্য, বা আপনার যে প্রতিভা আছে, সবার কি সেটা হলে তো হতোই, যে সবাই লেখে টুকটাক, আমরাও লেখি, কিন্তু এক একজন এমন ভাবে যে এই দর্শক হৃদয় ছুঁয়ে যায়, যেটা যে সেটা দর্শকদের মনে থাকে। আহ আমি বলবো যে আপনাদের মতো লেখকরা, সেটা সবার ভাগ্যে হয় না, সেটা হলো সম্পূর্ণ এটা গড গিফট, উপরওয়ালার এক একজনের পরে সেটা দিয়ে দেন, এটা আমাদের সবার জন্য না। জি। আর লেখা লেখে সবাই, কিন্তু দর্শক পাঠক হৃদয়ে ছুঁয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার ভাইয়া। এটা এটা আপনি আমি তো বুঝতে পারি। বুঝেন। হ্যাঁ, জি আমি জি। নিজেও মনে করি যে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। আহ তা ভাইয়া, আমি আপনার কাছে আবার আসবো পরে, আমি এখন চলে যাচ্ছি যে বাচিক শিল্পী সোমাইচের কাছে। হুম, বল। হ্যাঁ সোমা,
আসলাম তোমার হ্যাঁ কাছে বল। ফিরে, মন ভরেনি হুম, আবৃত্তি শুনে, বুঝছো? আচ্ছা, তুমি অবশ্যই। আ- আমি যতটুকু দেখেছি বা জেনেছি, তুমি মনে হয় ভীষণ বৃষ্টি পছন্দ করো, যে রেইন লাভার যাকে বলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি দেখেছি, বা এটা আমার মানে থিঙ্কিং, আমি জানি না কতটুকু সত্যি, যে এখন তুমি কি শোনাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কি শোনাবে তুমি বলো। আচ্ছা, আমি একটু পরের দিকে ওটাই যাচ্ছি। আমার একটা ভীষণ প্রিয় কবিতা আগে একটু শুনিয়ে নি, তারপরে শিওর। আমি আমার আরেকজন প্রিয় কবি রামচন্দ্র পালের, তুমি যে বলছিলে সত্যি আমি বৃষ্টি ভালোবাসি, তার একটা লেখা পড়বো। তার আগে আমি আমি কিংবদন্তির কথা বলছি। এটা তো অনেক বড় কবিতা, তার কিছুটা অংশ, ওকে। হ্যাঁ, হ্যাঁ, সামান্য একটু অংশ আমি শোনাচ্ছি। আবু জাফর উবায়দুল্লাহ লেখা আমি কিংবদন্তির কথা বলছি। ভীষণ প্রিয় একটা কবিতা। খুব সুন্দর। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পোত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলো জল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না, তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? খুব সুন্দর। ধন্যবাদ। আমি তো একদম ডুবে গিয়েছিলাম তোমার কবিতাতেই। খুব ভালো লাগলো সোমা। আমি তোমার কাছে আবার ফিরে আসবো। আমি এখন জহির কাছে চলে যাচ্ছি। হ্যাঁ জহির, আমি ফিরে আসলাম আপনার জি কাছে। আহ আমি জানি আপনি লেখালেখি করেন, যদিও ওরকম না, বই রিভিউ বেশি করেন। আমার যে বুক রিভিউ যেটা বলি আমরা, ওটা 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 নিয়ে আপনি বেশি কাজ করেন।
তারপর আমি বলবো যে আমি যা পড়েছি আপনার, যে সেখান থেকে আমি প্রশ্ন করছি যে কবিতা বা গল্প কোনটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, আমি প্রথমে এই উত্তর দিতে আমার একটা জীবনের ঘটনা বলি। জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল এরকম, সেখানে যে মৃত্তিকার মতো তুমি আজ ঘাস হয়ে আসছো, এরকম একটা কবিতা ছিল। তো আমি ক্লাস 7-এ থাকতে আমি লিখেছি, আমি আমি হয়ে গেছি ঘাস, এরকম কিছু একটা লিখি, করি মাটির সাথে বাস। এটা লিখে আমি আমার একজন টিচারকে দিলাম। আমার টিচার তো আমাকে মানে আমি প্রথম লিখে আমি নিজেকে জীবনানন্দ দাশ মানে ওরকম নিজেকে ভাবা শুরু করে দিয়েছি যে আমি তো ওনার মতো লিখতে পারি। তো লেখার পরে আমি যখন আমার একজন টিচারকে দিলাম, তখন তিনি আমাকে খুব বকাঝকা দিলেন, কি লিখছো এটা, তুমি ঘাস, তুমি মাটির সাথে করো বাস, এটা কি কবিতা হলো? তো আসলে মানে এখন কবিতাটা কি, আমরা তো আসলে সেটা আহ, অনেক বড় সংজ্ঞা বা অনেক কিছু বলা যেতে পারে যে কবিতা আসলে কি, কবিতা কিরকম হতে হবে, এই যে আর একটা সংজ্ঞা আছে। তো আমি যদি লিখতে পারতাম বা আমি যদি লেখালেখির চর্চাটা ঠিক করতে পারতাম, তাহলে আমি কবিতাই লিখতাম। মানে আমি কবিতার প্রতি আমার ফ্যাসিনেশনটা আছে, বা আমি কবি হওয়ার জন্যই আমি চেষ্টা করে যেতাম। কিন্তু আমি ওভাবে তো লিখি না, কিন্তু আমি লিখলে কবিতা লিখতাম। এবং আমি কবিতা পড়তে বেশি পছন্দ করি। আমি কবিতা পড়ি, কবিতা পড়তে আমার ভালো লাগে। কবিতা আমি কবিতা পড়তে বেশি পছন্দ করি, এবং সে যেভাবেই হোক কবিতা আমাকে মুগ্ধ করে, আমি কবিতায় প্রাণিত হই, মুগ্ধ হই। এ হচ্ছে আমার কথা কবিতা। আর আর হলো কার লেখা গল্প কিংবা কবি, যদিও এই প্রশ্নটা খুবই একটা বিব্রতিকর, তারপরেও আমার এখানে আহ, বলা কথা যে আমি জানি এখানে সুমন্ত ভাই আছেন বা হয়তো আরো প্রিয় লেখকরা আছেন আপনার, তারপরেও আমি বলবো যে কার লেখা গল্প কিংবা কবিতা পড়তে আপনার ভালো লাগে একজন পাঠক হিসেবে, আচ্ছা, যেহেতু আপনি প্রথমে নিজেকে পরিচয় দিয়েছেন আপনি একজন পাঠক, এই প্রশ্নটা আমি করতেই পারি হ্যাঁ, আপনাকে। নিশ্চয়ই। না, আমি একজন পাঠক, আমি একজন সর্বভোগ পাঠক। তা আমি সাধারণত আমার পড়তে ভালো লাগে, যখনই আমার পড়তে ভালো লাগে, আমি গল্প, কবিতা, সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, একাডেমিক বই, আহ, তো এগুলো আমার পড়তে ভালো লাগে। এখন আমার আসলে ওরকম নির্দিষ্ট করে একেবারেই যদি আপনি আমাকে বলেন যে সিলেক্টিভ, মানে নির্দিষ্ট করে একজনের কথা বলেন যে অমুক, আপনি অমুকের নাম বলেন, তাহলে সে অর্থে আমার এরকম কোনো প্রিয় নেই। আমার যখন যাকে পড়ি তখন তাকে ভালো লাগে। আহ যেমন এখন যেমন সুমন্ত দাকে পড়ি, সুমন্ত আসলামকে ভালো লাগে। হুমায়ুন আহমেদকে পড়ি, হুমায়ুন আহমেদকে ভালো লাগে। রবীন্দ্রনাথকে বলি, রবীন্দ্রনাথকে ভালো লাগে। আবার আমি যখন কোরআন শরীফ পড়ি, সেটাও ভালো লাগে। তো আমার আসলে মানে এটাই পড়তে ভালো লাগে। আর আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার স্টিফেন হকিং পড়তে ভালো লাগে। আমার তারপরে আপনার আমার টমাস ডিলানের কবিতা পড়তে ভালো লাগে। আমার আবার ইয়েটস পড়তে ভালো লাগে। তো আমার নির্দিষ্ট, আমি সর্বমুখ পাঠক। আমার দেখা গেল যে আহ, আমি আপনার বইয়ের দেওয়া সিরকুট পড়তেও ভালো লাগে। তো সেই হিসাবে আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমি অমুক জিনিসের পাঠক বা অমুক আহ, মানে অমুক লেখকের লেখা ভালো লাগে। কিন্তু যদি আপনি আমাকে এইভাবে প্রশ্ন করেন যে আহ এই মুহূর্তে আপনার কার লেখা ভালো লাগছে, বা এই আমাদের এই যে যেমন ধরেন 70-এর দশকের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে, যদি আহ বলেন যে কার লেখা ভালো লাগে, 70-এর দশকের পরবর্তী সময়ে কারা ভালো লিখছেন, এরকম যদি একটা প্রশ্ন করেন, তাহলে আমি পাঠকের দৃষ্টিকোণ থেকে বলবো তাদের মধ্যে অগ্রী আছেন আমাদের সুমন্ত আসলাম। উনি সামনে আছে এই জন্য বলছি না, আমি ওনার এটা নিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি, কথাও বলেছি যে আমার কাছে মনে হচ্ছে যে 70 দশকের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে যারা মানে কথা সাহিত্য, 70-এর পরবর্তী সময় জন্মগ্রহণ করে যারা কথা সাহিত্যে নিজের অবস্থানটাকে পাকাপোক্ত করে নিয়েছেন, তাদের মধ্যে সুমন্ত আসলাম আছেন। তারপর 80-র দশকের পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে যাদের লেখা প্রবন্ধ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আমি তাদের মাঝে পিয়াস মজিদ একজন আছেন, পিয়াস মজিদকে আমি মনে করি সে ভালো লেখেন। ইনারা তাদের অবস্থান করে নিয়েছেন। কবিতায় অনেক আছেন, কবিতায় কিন্তু অনেক আমাদের ভালো কবিতা লিখছেন। তো এরকম ভাবে আসলে আমরা যদি মানে দশক ওয়ারি হিসাব করি, তাহলে এদের লেখা, তার আগের লেখা যেমন আমাদের আখতারুজ্জামান ইলিয়াস আছেন, হাসান আজিজুল হক আছেন, হুমায়ুন আহমেদ তো আছেনই, ইমদাদুল হক মিলন আছেন, তাদের লেখাগুলো ভালো লাগে। এখন এই লেখাগুলোতে দেখ সৈয়দ শামসুল হক আছেন, এদের লেখা ভালো লাগে, এদের লেখাগুলো পড়তে আমার ভালো লাগে। আমি যদি একদম সিলেক্টিভ করে দেন যে ঠিক আছে তাহলে আপনি 60-এর দশকের একজন কথা সাহিত্যিকের নাম বলুন, তাহলে আমি হাসান আজিজুল হকের কথা বলবো, আমি আখতারুজ্জামান ইলিয়াসের কথা ভালো লাগবো, হাসান আজিজুল হকের কথা বলবো যে তারা ভালো লিখেছেন।
এই হচ্ছে বিষয় যে আপনি আমাকে, কিন্তু আমি আমার সর্বভূ পাঠক। আমি দেখা গেল যে মানে বিজ্ঞানের বিষয়ে পড়ে, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, এরপরে হচ্ছে যে আহ, আবার অর্থনীতি ছাত্র ছিলাম, আবার হচ্ছে যে আমি গভর্নেন্স নিয়ে পড়াশোনা করেছি, তো সেগুলো পড়তে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জহি, খুব সুন্দর করে বলেছেন যে পাঠক আর মানে কোন বই পড়তে ভালো লাগে, এত এই প্রশ্নের ভিতর দিয়ে এত কিছু উঠে আসলো। খুব সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। দর্শকরা বুঝতে পারলো যে আসলে আপনি একজন ভালো পাঠক। একটা, আমরা তো আসলে অনেকেই অনেক রকম বই পড়ি, কিন্তু আপনি সব ধরনের বই পড়তেই আনন্দ পান। খুব ভালো। আমি এখন চলে যাব সুমন্ত আসলাম ভাইয়ার কাছে। ভাইয়া আপনার কাছে আবার আসলাম যে একটা সুন্দর, গত বছর একটা খুব আলোচিত বই আপনার, প্রধানমন্ত্রী প্রতিদিন চা খেতে আসেন আমাদের বাসায়। গত বছর বই মেলা প্রকাশিত, আপনার বহুল আলোচিত এবং বহুল পাঠ্য একটি বই। বইটির নামকরণের পিছনে ইতিহাস আমরা জানতে চাই, বিশেষ করে আমি, সত্যি কথা। আমার আমার 20 বছর বয়সে লেখাতে আমার মনে হয় এত, এই নামটা নিয়ে এত ট্রল হয়েছে ফেসবুকে, আমি খুব লজ্জা পেয়েছি, খুব লজ্জা পেয়েছি। আমি সাধারণত মানুষের সমালোচনা খুব কম করি, আমি বাউন্ডারি লিখি, আমি এক শ্রেণী মানুষের সমালোচনা না, তার কর্মকাণ্ডটা তুলে ধরি। কিন্তু এই নামটা নিয়ে এত বেশি ট্রল হয়েছে, আমি এত বিমূঢ় হয়ে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে আমি বইটা তুলে নেব। এই যারা ট্রল করেছেন, আমি তাদেরকে সম্মান রেখে বলেছি, তারা বইটা না পড়ে ট্রল করেছেন। তাদের অনেকেরই মত ছিল, অনেকেই বলেছেন আমি যে কোনো একজন প্রধানমন্ত্রীকে তেল দিয়ে লিখেছি। আমি মনে করি এই বইয়ের ভিতর যদি প্রধানমন্ত্রীকে এক ফোঁটা তেল পাওয়া যায়, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি শাস্তিটা মেনে নেব। আমি আমি না তেল ভাই, দেওয়ার জন্য না, সুমন্ত আসলামের মৃত্যুটা তেল দেওয়ার জন্য লেখার জন্য না। তার লেখাটা হচ্ছে, আমি এমন ভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছি, উপস্থাপন করেছি, যে মানুষ যদি বলে আমি ওই মাছটা খাবো, আমি মাছটা খাবোটা সরাসরি বলিনি, আমি অন্যভাবে বলেছি মাছের গন্ধটা বেশ, দেখতে ভালো লাগছে, তার মানে আমি মাছটা পছন্দ করে ফেলেছি। যার জন্য এই এই বইটা নিয়ে আমি এত বেশি একটা গুটিয়ে গিয়েছিলাম। পরে যারা বই পড়েছে, আমি জহির থেকে শুরু করে আমার হাতে প্রায় 10-12টা রিভিউ এসেছে। প্রতিটা রিভিউতে আমি, শুধু তারা প্রশংসা করে তো রিভিউ করেননি, তারা যেভাবে গঠনমূলক রিভিউ করেছেন আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যারা রিভিউ করেছে সেই রিভিউ গুলোকে আমি আবার ফেসবুকে পোস্ট কম করি, যে আমি এটাকে কি আত্মপ্রচারের মতো হয়ে যায়। এই ব্যাপারটা আমার একটু লাগে বা একটু মানে খারাপ লাগে, যে যদিও আমি মনে করি আত্মপ্রচারটা এখন একটা বড় একটা ব্যাপার, নিজের প্রচার করাটা বড় একটা ব্যাপার, যেটা থেকে আমিও অভ্যস্ত হতে পারিনি। আমার মনে হচ্ছে যে অভ্যস্ত হওয়া প্রয়োজন। তারপর আপনি যে প্রশ্নটা করলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন চা খেতেছেন আমাদের বাসায়, যারা সমালোচনা করেন, আমি তাদেরকে করজোরে বলবো আপনার বইটা একবার পড়ুন। পড়লে বুঝবেন যে এটাতে আদৌ আমি কি বলতে চেয়েছি, এখানে কি বলা হয়েছে, বা এই ধরনের কোন উপন্যাস এর আগে লেখা হয়েছিল কিনা। যদি লেখা হয়ে থাকে তাহলে আমি লেখা বন্ধ করে দেব। ধন্যবাদ ফারহান। ধন্যবাদ ভাইয়া, নামে হাসছি। নামটাই তো আসলে ওই টাইপের, এই জন্য সব মানুষের একটা মানে কৌতূহল, এইটাই, আর কিছু না। না, মানে নামটা আপনি দেখুন ভাইয়া, কোন লেখক এইভাবে আর এত সুন্দর করে, আমি বলবো আমার দৃষ্টি থেকে যে এত সুন্দর করে, যে এইভাবে কোনোদিন কেউ মনে হয় নাম দেয়নি, যে প্রধানমন্ত্রী আমাদের বাসায় চা খেতে আসেন। আমরা এমন না যে কোনো ফ্রেন্ডকে নিয়ে রেখেছি, কোন ফ্রেন্ড আমাদের বাসায় চা খেতে আসেন। এই জন্যই সবাই কৌতূহল ভাইয়া। ঠিক আছে, আজকে সবাই জানলো, এটার ভিতরে যতটুকুই দর্শক দেখছে, যে জানলো, যে আমার মতো অনেকেই জানলো যে কেন আপনি লিখেছেন, কেন কি করেছেন, বা রিভিউ সম্বন্ধে যারা রিভিউটা পড়বে তারা অনেকেই জানতে পারবে। না, বইটা আসলে বহুল প্রচলিত বই এবং বহুল আলোচিত বই আমি বলবো। এই জন্যই ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছিল, যে আপনি বারবার বলছিলেন যে আমি একদমই তেল দেই এই বইটাতে। ধন্যবাদ। এখন আমার
প্রশ্ন আপনার কাছে, মূল্যবোধের জায়গা থেকে একজন সাংবাদিক সুমন্ত আসলামের কাছে আমি জানতে চাই, মূল্যবোধের দিক থেকে কতটুকু এগিয়েছে বাংলাদেশ এবং আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? এটা আমি আপনার একজন প্রশ্নটা, সাংবাদিক হিসাবে জানতে চাই। এটা খুব কঠিন একটা প্রশ্ন। আমি মূল্যবোধের ব্যাপারটা যে আপনি বললেন, সেটা হচ্ছে আমি আপনাকে আগেও বলেছি, মূল্যবোধের ব্যাপারটা প্রথমত মানুষের কাছ থেকে, অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসেবে মূল্যবোধ জাগ্রত করতে হবে। সেই মানুষটা সাংবাদিক হতে পারে, সেই মানুষটা অভিনেতা হতে পারে, সেই মানুষটা অন্য কিছু হতে পারে। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখেছি, বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে আমি যে জিনিসটা অনুভব করেছি বা এখনো করছি, একটা শক্তিশালী লেখা, একটা শক্তিশালী বিষয় নিয়ে সমালোচনা করা, একটা শক্তিশালী বিষয় নিয়ে গঠনমূলক কথা বলা, এরকম সাংবাদিক বাংলাদেশে এখন খুব কম। সেই কমটা কেন সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না বা প্রকাশ্যে বলতে চাচ্ছি না, কিন্তু এটা খুব জরুরি ছিল যে সত্য কথা বলা, মত প্রকাশ করা, সেই মত প্রকাশ করার সাহস, এবং সঙ্গে এটাও বলবো স্বাধীনতা বাংলাদেশে এখন খুব কম। যদি আমি কানাডা থাকতাম অথবা আপনার মতো নিউ জার্সিতে থাকতাম, তাহলে হয়তো আমি কিছু লিখতে পারতাম, কিন্তু আমি নিজেই কি নিজেকে সাহস দিতে পারি, বা আমি কি নিজেই কি শঙ্কা মুক্ত বা ভয় মুক্ত? আপনি যদি আমাকে বলেন ভয় মুক্ত, আমি গত 15 বছর আগে যে বাউন্ডারিটা লিখেছি, মাঝে মাঝে বাউন্ডারি গুলো পড়ি, আমার নিজের বুক কাঁপে। আমি যদি এখন এটা লিখি, আমার মনে হয় না আমি দাঁড়িয়ে থাকতে পারবো বা আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব। যার জন্য আপনি যে মূল্যবোধের কথাটা বললেন, একজন সাংবাদিক বা একজন লেখক হিসাবে যে জিনিসটা বলতে না পারবো, যে জিনিসটা আমাকে বলা সম্ভব না, যে জিনিসটা আমি বলতে পারছি না, সেখানে মূল্যবোধটা বোধহয় অন্য একটা জায়গায়, মূল্যবোধটা বোধহয় থাকে না। আমি আমাকেই প্রকাশ করতে পারছি না, সেখানে মূল্যবোধটা আসবে কোত্থেকে? আমি যেখানে আমাকে বিকশিত করতে পারছি না, যেখানে আমি আমার কণ্ঠকে, যেখানে আমি আমার বাচনকে, যেখানে আমার বাক্যকে উন্মোচিত করতে পারছি না, সেখানে আমি মনে করি আমার মূল্যবোধটা নেই, আদৌ নেই এবং নেই। আর আপনি আগামী ভবিষ্যতের কথা বললেন, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশে বাস করি, আমাদের দেশটা খুব চমৎকার একটা দেশ, আপনি নিজেও জানেন, চমৎকার একটা দেশ। এই দেশের সবচেয়ে পজিটিভ দিকটা হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে একটা নেগেটিভে ভুগি, অল্প কিছুক্ষণ পর আমরা পজিটিভে চলে যাই। এটা হচ্ছে আমাদের সাহস, আমাদের একটা উদাহরণ। যার জন্য এই যে প্যান্ডামিক, সারা পৃথিবীতে অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে দেখবেন এই যে করোনা বলে আসলে জিনিস আছে কিনা আমার জানা নেই। মানুষ উদাম করে ঘুরছে, মানুষ উদাস হয়ে ঘুরছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরছে। তার মানে এই নয় যে তারা সচেতন না, সচেতন। তারপরেও বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দটা, কোন দেশকে পজিটিভ ভাবে গ্রহণ করার যে ব্যাপারটা, এটা বাংলাদেশের মানুষ অনেক ভালো পারে, অনেক সুন্দরভাবে পারে। আমি যারা বাইরের দেশে আছে, যে আমার বন্ধু আছেন ওই যে বাচিক শিল্পী, ওনাকে বাংলাদেশে আসতে বলবো, দেখবেন বাংলাদেশ কত উদার একটা। এখানকার ঘাসের ফুলগুলো একটু আলাদা নীল, নদীর পানিগুলো একটু সুন্দর, এখানে বট গাছের পাতাগুলো একটু আলাদা, ফলটা একটু লাল বেশি, এখানকার মানুষের মনটা একটু উদার, অনেক কিছু সুন্দর। যার জন্য আগামী দিনের বাংলাদেশটা, কালকের বাংলাদেশটা অনেক সুন্দর। আমরা যতই আজকে অসুবিধায় থাকি না কেন, আমি মনে করি কালকে কালকে আমরা নতুন ভাবে চলে যেতে পারবো। যার জন্য কেউ আমাদের দাবি রাখতে পারবে না, কেউ আমাদের কোনোভাবেই থামিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ ফারহানা। ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার ভাবে বলেছেন, খুব ভালো লাগলো। আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি এখন সোমা আইচের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ সোমা, কালচার আর কি 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 কাজের সাথে তুমি যুক্ত আছো? আবৃত্তি তো করোই, আর কি কি কাজের সাথে তুমি যুক্ত আছো কালচারাল দিক থেকে? তোমার আমি শুনতে পাচ্ছি না, তোমার এটা মনে হয় মিউট করা নাকি সোমা? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এবার হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, মানে আবৃত্তি ছাড়াও আমি সঞ্চালনার কাজটাও করি। আমি শ্রুতি নাটক করি। আমি আমাদের ওখানে দূরদর্শন, আকাশবাণী, এখানে কাজ করে এসেছি দীর্ঘদিন। বাহ, তারপরে খবর সংবাদ পাঠও করেছি দীর্ঘদিন, কয়েকটা সিরিয়ালেও কাজ করেছি, মানে বাহ, বিভিন্ন কাজ, কোন কাজটা বাদ দিইনি। খুব গ্রুপ থিয়েটারেও গুণান্বিত। কাজ করেছি। না, ভীষণ গুণান্বিত কিনা জানি গুণান্বিত। না, সব কাজে করে এসেছি। আর খুবই ভালো ভীষণ লাগছে আজকে
এই যে তুমি এত সুন্দর সুন্দর প্রশ্ন করছো না, আমি মুগ্ধ হয়ে শুনছি। আর খুবই ভালো লাগছে, যে খুবই মানে আহ কি বলবো তোমাকে, যে তুমি ভীষণ গুণী একটা মেয়ে, যে এত কিছু জানো, সত্যি ভীষণ গুণী না, একটা মেয়ে। আমি চেষ্টা করি আর কি, মানে চেষ্টাটা অবিরত থাকে। আর যেটা ওই যে দাদা বললেন না যে বাংলাদেশে এসে ঘুরে যাওয়ার কথা, অবশ্যই আমার তো অনেক অবশ্যই। খুবই। হ্যাঁ আর তুমি তো আমন্ত্রণ জানিয়েই রেখেছো, যাওয়ার কথা বলেছো। তো হ্যাঁ 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 sure. সুমন্ত আসলাম ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায় একটা ছোট্ট করে কথা লিখে গেছিলেন, আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুক গে পাহারা, দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানালা, ওপারে যে বাংলাদেশ, এপারে এই বাংলা। অর্থাৎ আমরা অখণ্ড, আমাদের একটা Yes. কাঁটা তার আছে, আমাদের একটা কাঁটা তার আছে, কিন্তু সেই তারটা তারের মতন, মানবিক দিক থেকে, মানুষের দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা এক, অভিন্ন। এপার বাবা একদম সত্য কথা বলেছেন, আমাদের একদম এক নজরুল, এক রবীন্দ্রনাথ, একদম একদম। একদম। আমি বলি, আমি আমি একটু আপনার সাথে একটু এক করি। আমি কলকাতা গিয়েছিলাম দুবার। আমি আমার ওয়াইফকে নিয়ে গত বছর 23 তারিখে গিয়েছিলাম। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের লোক কলকাতাতে অনেক প্রচুর, এবং আমাদের মধ্যে কোনো প্রভেদটা নেই। এবং আমরা বাংলাদেশ থেকে কলকাতায় গেলাম, ওরা আমাদেরকে এমন ভাবে গ্রহণ করলো, এমন ভাবে, এবং সংস্কৃতিটা সংস্কৃতিটা এমন ভাবে জড়িয়ে আছে, আমি কোনো পার্থক্য বুঝে নাই। আর আপনি কাঁটাতারে বেড়াতে তো বললেন, কাঁটাতারে বেড়াতে একটা দ্রব্য, একটা বস্তুকে যে কোনো মুহূর্তে সরিয়ে ফেলা যায় যদি আমাদের হৃদয়ের মিলটা থাকে। আর আমরা মনে করি যে আমাদের সাথে হৃদয়ের মিলটা এত বেশি প্রকট, আমি প্রকট শব্দটা বলছি, এত বেশি ধারালো, যে আমাদের কাটা কেন পুরো প্রাচীরই কিছু করতে পারবে না। ধন্যবাদ সোমা, আপনি ভালো বলেছেন। একদম একদম। হ্যাঁ সোমা, তাহলে এখন তুমি তোমার পছন্দ মতো আবৃত্তি শোনাও আমাদেরকে, আমার দর্শকদের অবশ্যই উদ্দেশ্যে। আমি ছোট্ট একটা কবিতা বলছি, যেটা আমাদের 159তম জন্মদিবস পার হলো বিবেকানন্দের, এবং দুজন মহামানব রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের একটা ঐতিহাসিক সাক্ষাৎকার হয়েছিল। সেটাকে নিয়ে কি সুন্দর বিশ্লেষণ করেছেন আমাদের কবি রূপক চক্রবর্তী। দুজনে দেখা হলো, আমি সেটা বলার চেষ্টা করছি। শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে, খানিক অপরাহ্নের দিকে, আকাশে এখন বিদ্যুৎ গর্ভা মেঘ। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন অনিন্দ কান্তি এক পুরুষ, তার দুপাশে এসরাজ, খঞ্জনি ও পাখোয়াজ বাদক। রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র। তিনি গান তোলাতে এসেছেন 3-4টি যুবাকে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান। খুব বেশি লোক শোনেনি এ গান, তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কিছুকাল পূর্বে রচিত এ গান কেমন করে জানলো এ যুবা? বিস্মিত হলেন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এত সুর জ্ঞান রবীন্দ্র বিশেষ শুনেননি। তার চেয়ে বয়সে ছোট এ ছেলেটির বাড়ি সিমলে পাড়ায়, নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে পড়েন। এটা লেখা কাদম্বরী বৌঠানকে নিয়ে। চারপাশ এখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ, জানলা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে,
এক আকুতি থেকে যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে। তিনি ভাবছেন এক রক্ত মাংসে গড়া মানবীর কথা, অনেকগুলো গোপন দুপুরের কথা। নরেন ভাবছে করুণাময়ের উদ্দেশ্যে রচিত পরের পদগুলো। দুজন ভাবছে সম্পূর্ণ দুই ভিন্ন দিকে। এ প্রেম ভাবছে ও ভক্তি, এ বিরহ ভাবছে ও নিবেদন। দুজনের আর কখনো দেখা হবে না, হবে না বাক্যালাপও। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে নাম না জানা এক রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। ধন্যবাদ। খুব সুন্দর, আমি তো পুরো মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি ভুলেই গেছি যে লাইভ হচ্ছে, আমি ওর আবৃত্তি শুনছি। খুব ভালো ধন্যবাদ, লাগলো অনেক সুমা। ধন্যবাদ তোমাকে। খুব সুন্দর করে তুমি আবৃত্তি করেছো, ভীষণ ভালো লাগছে। আর আরেকটা শোনাবে আমাদেরকে এখন? শোনাও, তারপরে আমি চলে যাচ্ছি জয়ের কাছে। না, একটু ঘুরে আসো, তারপরে শোনাচ্ছি। আচ্ছা ঠিক একটু আছে, জল। ঠিক আছে। জহির, আমি আবার আপনার কাছে আসলাম যে আপনি প্রযুক্তি নির্ভরশীল বিশ্বের সাহিত্য অভিযোজন স্বরূপ কি হতে পারে, বলুন আমাদেরকে। আচ্ছা, আমরা তো এখন সবাই মোবাইলে ঢুকে গেছি। আজকে যে আমরা অনুষ্ঠানটা করছি সেটাও আমাদের মোবাইলের ভিতরে ঢুকে গেছি। তো আমি একটু ব্যাকে যেতে চাই। আমি নোয়াখালীর ছেলে, এটা আপনারা হয়তো অনেকে জানেন। 2001 সালে 2001 সালে কবি আল মাহমুদ নোয়াখালীতে গিয়েছিলেন। তো আমি তাকে, তখন আমরা একটা ছোট লিটল ম্যাক করি নোয়াখালীর ছেলেরা, আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে মানে তখন মোবাইল ওভাবে আসেনি, কিন্তু মানে প্রযুক্তির ঢঙ্কা বাজতেছে, মানে আসতেছে প্রযুক্তির, ফেসবুক টেসবুক তো তখন কথা আসে না। আমি ওনাকে বললাম যে মানুষ কি এই প্রযুক্তিতে যখন ঢুকে যাবে তখন কি কবিতা পড়বে? তিনি আশাবাদী মানুষ, তিনি আমাকে একটা উত্তর দিয়েছেন, দেখো প্রযুক্তিতে মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, যখন মানুষ মানে এটা নিয়ে হাঁপাতে হাঁপাতে যখন শ্রান্ত হয়ে যাবে, তখন সে শান্তি খুঁজবে। শান্তিটা সে কোথায় পাবে? শান্তিটা সে কবিতাতে পাবে, শান্তিটা সে সাহিত্যে পাবে। এই যে আপনি একটু আগে মূল্যবোধ নিয়ে সুমন্ত তাকে প্রশ্ন করেছিলেন যে মূল্যবোধ বিষয়টাকে কি, তাহলে মূল্যবোধ আমরা কোথায় পাবো? মূল্যবোধ তো আমরা সাহিত্যের ভিতর দিয়ে আমরা মূল্যবোধটাকে আমরা তৈরি করে দিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু প্রযুক্তির ভিতরে ঢুকে গিয়েছি, তাহলে প্রযুক্তিটার সাথে আমরা কিভাবে আমাদের সাহিত্য বিযোজন করতে পারি? আমাদের সাহিত্য অলরেডি প্রযুক্তির সাথে আমরা অভিযোজিত হয়ে গিয়েছি। যেমন আমরা ফেসবুক সাহিত্য এখন করছি, আমরা এখন ইচ্ছে করলে সুমন্ত তার বইটা পিডিএফ নামিয়ে পড়তে পারছি, আমরা ইচ্ছে করলে এই যে আমরা আজকে লাইভ করছি, এইভাবে আমরা প্রযুক্তির সাথে কিন্তু আমরা অভিযোজিত অলরেডি হয়ে গেছি। তো সেটা হয়তো সামনের দিকে, যেমন আমি আরো একটু পিছনে যাই। একবার সুমন্ত দা হয়তো জানেন যে প্রথম আলো বন্ধু সভা একটা প্রোগ্রামের আয়োজন করেছিল গল্প লেখা, জাতীয় জাদুঘরে সেই গল্প লেখা আয়োজনে সৈয়দ বন্ধুল ইসলাম স্যারকে তারা দাওয়াত দিয়েছিল। তখন আমি স্যারকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার, আমরা যদি বৃহস্পতি গ্রহে চলে যাই, যে আমরা মনে করি পৃথিবীতে আর নাই, তাহলে আমাদের ছোট গল্প কি হবে? আপনি কি ছোট গল্প লিখবো? তখন কি আমরা ছোট গল্প সেখানে লিখতে পারবো? তখন তিনি উত্তরে বলেছিলেন যে বেশ ভালো কথা, তুমি ভালো প্রশ্ন করেছো, বৃহস্পতি গ্রহে তুমি যখন চলে যাবে তখন গল্পের বিবর্তনটা কিরকম হবে? তখন তো সেইভাবে সেখানে গিয়ে দেখা গেল নতুন শব্দ হবে, নতুন ভাষা হবে, নতুন কিছু হবে, নতুন ভাবে লিখবো। আমরা আগে আমাদের যখন রবীন্দ্রনাথ লিখলেন তখন তিনি হয়তো দোয়াত কলম দিয়ে লিখতেন, এরপরে যখন সুমন্ত দ্বারা শুরু করেছেন তখন তারা প্রথমে খাতা কলমে লিখছেন, এখন তারা লেখেন কম্পিউটারের কিবোর্ডে। আবার যখন এখন আবার আসছে গুগলে, আপনার কি বলে এটাকে, যে গুগলের ভয়েস রেকর্ডার আসছে, ভয়েস বললেই সেটা লেখা হয়ে যাচ্ছে। হয়তো এমন প্রযুক্তি আসবে যে লেখকদের, যে তিনি কল্পনা করছেন তার সামনে জিনিসটা বসা আছে, সে কল্পনাটাকে সে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে লেখকদের কাছ থেকে। আবার পাঠকদের কাছ থেকে, যেটা পাঠকরা হয়তো দেখা গেল যে শুয়ে আছে, তার পুরো ঘর ভর্তি তার দিকেই তার এখন যেরকম মানে স্টুডিও সেট করা, সেখানে সে ওইদিকে তাকাচ্ছে, সে একটা কবিতা পড়তেছে, ওইদিকে তাকাচ্ছে একটা কবিতা পড়তেছে।
রাস্তার মোড়ে বিলবোর্ডে একটা কবিতা লেখা আছে, এরকম হতে পারে। রাস্তার মোড়ে বিলবোর্ডে সুমন্ত আসলামের একটা লাইন লেখা আছে, যেরকম এখন আমরা সাবাদের বিজ্ঞাপন দেখি বা এই সমস্ত এরকম ভাবেও হতে পারে, সাহিত্য এরকম ভাবে হতে পারে। যেমন দেয়ালিকা, যে আমরা দেয়ালিকা লিখি, তাহলে সেটা হয়তো দেয়ালিকাটা রাস্তার বোর্ডেও তো দাঁড়িয়ে যেতে পারে। সুমন্ত আসলাম আমরা একটা দেওয়ালিকা তৈরি করলাম, সেটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দিলাম। এরকম ভাবে বিভিন্ন ভাবে অভিযোজন হতে পারে। যারা হয়তো টেকনোলজি নিয়ে কাজ করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন যে কেমন ভাবে আমাদের প্রযুক্তির সাথে আমাদের সাহিত্য অ্যাডজাস্ট হতে পারে। অলরেডি আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, এটা আমি বলতে পারি। যে আমাদের সাহিত্যের যে আগে ম্যাগাজিন গুলো বের হতো, এখন প্রত্যেকটা সাহিত্য ম্যাগাজিনই আমরা এটা ওয়েবজিন করছি। তারপরে বিভিন্ন ধরনের আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আমরা সাহিত্য পাতাগুলো করছি এবং সেগুলো বেশ জনপ্রিয় হচ্ছে, আস্তে আস্তে মানুষ সেগুলো পড়ছে। এইভাবে আমাদের হয়তো সাহিত্যটা টেকনোলজির সাথে অভিযোজিত হয়ে যেতে পারে। কিন্তু সেখানে আরেকটা প্রশ্ন দেখা দিতে পারে আমার মতে, যে সুমন্ত দাকে আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মূল্যবোধ, যে প্রযুক্তির সাথে মূল্যবোধ এর বিষয়টা কিন্তু বেশ জড়িত। যে প্রযুক্তি কিন্তু মূল্যবোধকে মানে নষ্ট করে ফেলতে পারে, মূল্যবোধ যেটা, ভ্যালু যেটা, সেটাকে নষ্ট করে ফেলতে পারে। আমরা সেটা কিভাবে টিকে রাখতে পারি, সেটাই যদি সাহিত্যিকরা বলেন, সেটাই যদি সুমন্ত তারা বলেন, মানবিক বোধে যদি বেশি বেশি নাড়া দেন, তাহলে হয়তো প্রযুক্তি আমাদেরকে খেয়ে ফেলতে পারবে না, আমরা এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ জহির। আমি আসবো আপনার কাছে আবার। আমি এখন চলে যাচ্ছি সুমন্ত ভাইয়ের কাছে। ভাই, আমি আবার ফিরে আসলাম আপনার কাছে। আমরা জানি যে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে আপনার গড়া প্রতিষ্ঠান চাইল্ড ড্রিম, এমন একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য উদ্দেশ্য কি এবং লক্ষ্য উদ্দেশ্যে কতটুকু অগ্রসর হয়েছেন আপনি একটু বলুন আমাদের প্লিজ। আসলে এটা কোনো লক্ষ্য নিয়ে আমি এগোইনি। আমার মনে হয়েছে যে হঠাৎ করে মনে হলো যে আমার এদের সাথে কাজ করলে ভালো লাগবে। এমন না যে আমি সব কাজ বাদ দিয়ে এটা করছি, আমি সব কাজের সঙ্গে এটা করছি। আমার ঢাকাতে ছোট্ট একটা জায়গা আছে, আমি জায়গাটা একটু ঘাস দিয়ে বিস্তৃত, কিছু আম গাছ আছে, কিছু অন্য গাছ আছে। আমি মাঝে মাঝে ওখানে শুয়ে থাকি, মানে এমনি উদাস হয়ে শুয়ে থাকি আম গাছে। মাকড়সা আছে, দোয়েল পাখি আসতেছে, টুনটুনি পাখি আসতেছে, আমি দেখি। এর মধ্যে হঠাৎ করে দেখি কিছু বাচ্চা যারা বস্তিতে থাকে, ওরা আমার কাজ ঘেঁষে দাঁড়াচ্ছে, আমার কাছাকাছি আসতে ভয় পাচ্ছে। তা আমি ওদেরকে ডাকি। এটা আমি ধরেন 8-9 বছর আগের কথা। আমি দেখলাম ওদের জীবনটা আমার চেয়ে মুখর, ওদের জীবনটা আমার চেয়ে বেদনাময়, ওদের জীবনটা অনেক অজানা কথায় ভরা। আমার মনে হলো এরকম একটা কাজ করা উচিত। তা আমি যে এতদিন কাজটা করেছি, আমি সাথে একটু আড়ালেই থেকেছি। আমি কাজটা করতে একটা অর্থ খরচ হয়, সে অর্থটা আমি নিজেই জোগাড়টা দেই, আমার বইয়ের রয়্যালিটি থেকে দেই। আমার ওয়াইফও কিছু টাকা দেয়, আমি কার কাছে কোনো টাকা নেই। এবং এই কাজটা করতে গেলে আমি যেটা যেটা সবচেয়ে বড় ব্যাপার, এক ধরনের তৃপ্তিটা, এই যে একটা ভালো গল্প লেখার, একটা ভালো কাজ করার যে তৃপ্তিটা, এই কাজটা আমি পেয়েছি। এবং যার জন্য এইটা এক ধরনের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছি, আমার এখন শেষ কাজটা হচ্ছে এদের জন্য ভালো একটা স্কুল করা। এবং সম্ভবত আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। স্কুলটা করতে পারলেই আমি মনে করি যে আমি আমৃত্যু বা মৃত্যুর আগ পর্যন্ত আমি এই জায়গায় থেকে দিতে। আপনারা আমাদেরও দোয়া করবেন যেন আমার কোনো স্বপ্নই আমি মনে করি আহ চেষ্টা রহমতে অপূর্ণ আছে। আমার জন্য এই এই স্বপ্নটা পূরণ হয় যে আমি যেন ওদের জন্য ভালো একটা স্কুল করে দিতে পারি, এবং আমি সেই লক্ষ্যে করছি। আপনারা আমার জন্য একদম প্রাণ খুলে দোয়া করবেন। খুবই ধন্যবাদ। একটা ভালো ভালো কাজ ভাইয়া, যে সত্যি কথা আমার খুব ভালো লেগেছে যখন আমি আপনার এটা জানলাম। যে কতটা বাচ্চা আছে ভাইয়া ওখানে, মানে কতগুলো এটা বাচ্চা আছে? আমি 24টা বাচ্চা নিয়ে কাজ করি। কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে এরই ভিতর এই মহামারীতে 9 জন গ্রামে চলে গিয়েছে, ওরা আর ফিরবে না। তা আমি অসুবিধা নেই, আমি আরো বাচ্চা পাবো। ওদেরকে আমার ধরে রাখারও আহ, মানে শক্তি বা সামর্থ্য ছিল না, বা ওই সামর্থ্য আমার ছিল না। তারা গ্রামে চলে গিয়েছে। এখন প্রায় 16 জন বাচ্চার ভিতর 15-16 জন বাচ্চা রেখে আসছে, আমি আরো বাড়িয়ে দিই। ওখানে কি ওরা থাকে? ওরা সবাই ওখানেই ওরা লেখাপড়া ওরা ওখানেই? ওরা আশেপাশে উপস্থিতি থাকে। আমার আচ্ছা একটা জায়গা আছে যে ওরা এসে পড়ে। আচ্ছা, এসে পড়ে, বুঝেছি, আমি এসে এসে পড়ে, হ্যাঁ। পরে যাক, আমি ওদেরকে খাবারও দেই, ঈদে কাপড় দেই,
লেখালেখি যতটুকু কিছু হচ্ছে আমি আমার মতো করে চেষ্টা করি যে আসলে বলাটা ঠিক হচ্ছে না কি দিচ্ছি, যতটুকু সামর্থ্য আছে আমার আমি দেওয়ার চেষ্টা করি টিচার যতটুকু পারি। টিচার আছে ওখানে নিশ্চয়ই, মানে ওদেরকে যে পড়ানো। আমি আমার ওয়াইফ হচ্ছেন ঢাকা ক্যান্ট পাবলিক কলেজের টিচার, ও নিজেও পড়ায় আর আচ্ছা, আমারও পড়াতে খুব ভালো লাগে, বাহ। আমি নিজেও পড়াই। আর মাঝে মাঝে ভলান্টিয়ার আছে ওরাও পড়ায়, কিন্তু এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার যেটা ব্যাপার ছিল সেটা আমি এই বছর থেকে শুরু করতে চেয়েছিলাম। কেউ নিয়তের নির্মম পরিহাস, করোনা আমাদেরকে কিছুটা থামিয়ে দিয়েছে। তবু আমি মনে করি করোনা থামাতে পারবে না, কেউ কখনো মানুষকে থামাতে পারেনি, ইনশাল্লাহ আমাদেরকেও থামাতে পারবে না। ধন্যবাদ। ভাবির জন্য শ্রদ্ধা বেড়ে গেল, ভাবি ওখানে যে পড়াচ্ছে সত্যি মানে ভীষণ শ্রদ্ধা, স্যালিউট ওনাকে, যে এত বড় একটা মহৎ কাজ উনি করছেন। ওনার নিজের সংসার রেখে চাকরি করছেন, দেন আবার ওখানে পড়াচ্ছেন। বা খুবই ভালো একটা জিনিস, এটা ভীষণ ভালো যে আপনাকে সাহস দিচ্ছেন এবং সাপোর্ট দিচ্ছেন, দুটোই কিন্তু দরকার। খুবই ভালো, খুবই ভালো। ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো এটা জেনে। যে আমি আমি তখন থেকে চিন্তা করছিলাম যে আপনাকে জিজ্ঞেস করব যে এখানে কি কাজ হচ্ছে বা কয়টা বাচ্চা চাইল্ড ড্রিমে। আমি স্কুলে যেহেতু আছি, আমার বাচ্চা নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, এই জন্যই প্রশ্নটা করা আপনাকে। আপনি বাংলাদেশে আসলে আসবেন, আপনি ভালো লাগবে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আমি আসবো, দেখা করব ওখানে। আমার এবারে যে প্রশ্নটা, এই যে অনলাইন তথা ফেসবুকে যে সাহিত্য চর্চা হচ্ছে, এটা সাহিত্য বিকাশের কি কোনো ভূমিকা রাখছে, নাকি সাহিত্য একটি নতুন ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে? এ নিয়ে আপনার মতটা কি? অনলাইনে আমাদের যে সাহিত্য চর্চা হচ্ছে। এটাকে আমি পজিটিভলি দেখি, আর এর কিছুটা উত্তর এই জহুর ভাই দিয়ে দিয়েছেন। মানে মানুষের ক্ষেত্রে তো অনেক, উনি বললেন যে আমরা একসময় দত কলমে লিখতাম, খাতা লিখতাম, এখন ল্যাপটপে লিখি। আগামীতে হয়তো সম্ভবত যেটা আসতেছে চিন্তা করলে পরে লেখাটা উঠে যাবে, সেটা এসে যাচ্ছে। সেক্ষেত্রে অনলাইনে যে ব্যাপারটা হচ্ছে, অনলাইনের ব্যাপারটা খুবই পজিটিভ। কারণ আমি আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে এই মুহূর্তে ধরেন 100 জন তরুণ লেখক লেখিকা আছেন। একটা লেখার প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের সাহিত্য পত্রিকা বা পত্রিকা সাহিত্য পাতাটা। কিন্তু 100টা তরুণ তরুণী যারা লিখতে চাচ্ছেন বা লিখছেন, কেউ কেউ ভালো লিখছেন, তাদের তো লেখাটা স্থান লাগবে। তারা কোথায় তাদের মত প্রকাশ করবে, তাদের লেখাটা কোথায় প্রকাশ করবে? সেটা আমি মনে করি ফেসবুক বা অনলাইন বা ব্লগ অনেক কাজ দিচ্ছে। এতে হয়তো আমরা অনেকে মনে করছি যে তারা হয়তো উচ্ছন্নে যাচ্ছে বা তারা যা ইচ্ছে তাই লিখছে। এটা কিছুটা সত্য, অনেকে যা ইচ্ছে তাই লিখছে, হয়তো লেখা দাঁড়াচ্ছে না। তারপরেও পজিটিভ দিকটা হচ্ছে তিনি লিখতে লিখতে একদিন লেখক হয়ে দাঁড়াবেন এবং একসময় তার মধ্যে একটা পরিপক্কতা আসবে। যার জন্য যে যেভাবেই নেগেটিভলি বলুক না কেন যে অনলাইন আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আমি এটা মনে করি না। আমি মনে করি এটা একটা পজিটিভ দিকটা আছে এবং আস্তে আস্তে খারাপ থেকে একটা পজিটিভ দিক দিকে এগোবে এবং এটা একসময় এমন ভাবে ধারণ করবে যে মনে হবে না এখন আমাদের এই দিকটাতে পা দেওয়া উচিত, এখানে থাকা উচিত। আরো একটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে আপনাকে তো সময়টা মানতে হবে। এখন সময়টা কিসের? আমরা এক সময় কোথাও বেড়াতে যেতাম জাহাজে, এখন আমরা প্লেনে যাচ্ছি। আমরা এক সময় পৃথিবীটা দেখতাম যে অন্যভাবে, এখন আমরা ইউটিউব সার্চ করে অনেক কিছু পেয়ে যাচ্ছি। তার মানে এটা খারাপ না। আমি মনে করি সময়কে যে ধারণ করতে পারেন, সময়কে যে গ্রহণ করতে পারেন, তিনি আধুনিক মানুষ এবং তিনি আধুনিক কিছু করতে পারবেন। এখানে নেগেটিভের কিছুই নেই এবং এটা একটা পজিটিভ এবং এইভাবেই মস্তিষ্কে মনকে স্থাপন করা উচিত। ধন্যবাদ। জি ভাইয়া, আমারও তাই মনে হয়, এটা একটা মূল্যবিহীন বই ফেসবুকটা আমাদের জন্য, যেখানে আমরা লিখে সব দর্শক বলেন বা পাঠক বলেন, যে যেটাই বলি না কেন, তাদের অনুভূতিটা বুঝতে পারি, তাদের আহ আগ্রহ কতটুকু ওটা আমরা বুঝতে পারি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি সোমার কাছে। সোমাইছ, তোমার কাছে। হ্যাঁ সোমা, কি শোনাবা তুমি আমাদেরকে এখন? পরপর দুটো আবৃত্তি শোনাও আমাদেরকে। হ্যাঁ, আমি ছোট ছোট দুটো হ্যাঁ, প্রেমের কবিতা শোনাচ্ছি, কারণ এই ঠিক যে আছে। এতক্ষণ এই কথাগুলো শুনলাম, যেটা বলছেন যে সত্যি একটা ভীষণ ভালো উদ্যোগ নিয়েছেন যে
এইভাবে সমাজের কিছু কাজ অন্তত করতে পারলে, কিছু মনে হয় এই পৃথিবীতে আসাটা কিছুটা হলেও কিছু কাজে রেখে যাই, এই একটা ভাবনা তো প্রত্যেকেরই থাকে। তো সেখান থেকে এবার ভালোবাসাটা আগে তো নিজের প্রতি, আমার আমার নিজের প্রতি ভালোবাসা আসবে তো অন্যের প্রতি আমি ভালোবাসা জন্মাতে দিতে পারবো। তো সেই জন্য আমিও মনে হয় আমিও তাই মনে করি, তুমি নিজেকে ভালোবাসবা, দেন তুমি আরেকজনকে ভালোবাসতে পারবা। আরেকজনকে ভালোবাসতে পারবো, হ্যাঁ, আমি নাহলে যদি নিজেকেই ভালো না রাখতে পারি, আরেকজনকে কিভাবে ভালো রাখবো? সত্যি তাই, এটা দরকার এখন। আর ভীষণ ভালো যাচ্ছে আলোচনা, মুগ্ধ হয়ে শুনছি। তো দুটো ভালোবাসার কবিতা ছোট ছোট, একটা শক্তি চট্টোপাধ্যায়ের এবং রেহান কৌশিকের। ওকে। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতর মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে, পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভিতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলি সলমা চুমকি জরি মাখা প্রতিমা, বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভিতরে কিছু পাথর থাকা ভালো, চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই, পাথরের ফাঁকে ফোঁকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর গড়তেও মন চায়, মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবাই দরকার, আমরা ঘর বাড়ি গড়বো, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ করে তুলবো, রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। এই যে ভালোবাসার একটা দিক, সেইখানে মানে ভালোবাসাটার আরেকটা মূর্তি, আরেকটা দিক আরেকজনের কবিতায় খুঁজে পাচ্ছি, তিনি হচ্ছেন রেহান কৌশিক। তার ভালোবাসার অনুভূতিটা অন্যরকম, একদমই বেদনাদায়ক। এখন শুধুই কিপ্যাডে আঙুল, স্মার্টফোনে অনিমেষ, চিঠির বদলে মাধবীলতাকে পাঠাচ্ছে SMS, রিপ্লাই দেবে ভাবতেই দেখি দৃশ্যের মর্মর, বৃষ্টিতে আর অভিমানে খুব ধুয়ে দেয় অক্ষর, রিপ্লাই হওয়া SMS হয়ে কলকাতাটাই উঠছে, পুরনো স্মৃতির আঙুল ধরে সে তোর ইনবক্স খুঁজছে, পেন্ডিং হয়ে উঠছে মেসেজ, স্পেস নেই মেমোরিতে, জানি তুই আর স্মৃতিদের ভার পারবি না তুলে নিতে, কলকাতা আজ তোর কেউ নয়, আমার একার ঘর, কলকাতা আজ মৃত্যু ডিঙিয়ে বাঁচবার অবসর, এ শহর জানে বৃষ্টির গান, বসন্ত সন্ধ্যায় ওরাই আবির সুদূরের মেঘে, বর্ষার কবিতায়। কতদিন পর ভিতরের ঘর একা একা যে কাঁদলো, কতদিন পর তোর অক্ষর স্মৃতিদের ডেকে আনলো, কতদিন পর ইনবক্স ছুঁলো তোর লেখা SMS, কতদিন পর, কতদিন পর মনে পড়ে অনিমেষ, কতদিন পর ইনবক্স ছুঁলো তোর লেখা SMS, কতদিন পর, কতদিন পর মনে পড়ে অনিমেষ। ধন্যবাদ। মুগ্ধ, ভীষণ চমৎকার। সুন্দর। জি ভাই, আমিও বলছি মুগ্ধ, এত সুন্দর, এত আবেগ দিয়ে তুমি বলেছো, সত্যি মানে আমি মুগ্ধ। ভীষণ সুন্দর হয়েছে। তোমার ধন্যবাদ, তোমাকে এত সুন্দর করে বলেছো।
আমি ফিরে আসবো ধন্যবাদ আবার তোমাকে। তোমার কাছে, শেষে আবার ফিরে আচ্ছা আসবো। আমি এখন জহির কাছে চলে যাচ্ছি। হ্যাঁ জহির, আবার ফিরে তুমি আসলাম আপনার কাছে। হ্যাঁ বলো। শেষ পর্যায়ের আগে বলো, কিন্তু মানে হ্যাঁ আমরা হ্যাঁ কখন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সবাই জানবে আমরা সবাই আছি একসাথে। আমি বলে হ্যাঁ দিব। না হ্যাঁ না আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা দিয়ে শেষ হ্যাঁ করব হ্যাঁ সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি আবার আসবো আচ্ছা তোমার কাছে। ঠিক আছে, ঠিক আছে। আমি জহিরের কাছে চলে যাচ্ছি। জহির, যেহেতু আপনি পাঠকও মাঝে মাঝে লেখালেখিও করেন, সেই সুবাদে আমার একটা প্রশ্ন আছে যে লেখকের দেখা ও সাধারণ মানুষের দেখার ভিতর কি পার্থক্য আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগে প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের বাসায় চা খেতে আসেন সুমন্ত দায়ের এই বই নিয়ে কথা বলছেন। এখন জি, আদৌ কি প্রধানমন্ত্রী প্রতিদিন সুমন্ত ভাইয়ের বাসায় আসে? যদি বলি এটাই তো আমি প্রতিদিন আসা কি বলেছি যে সম্ভব? বইটার হ্যাঁ, নামটাই প্রতিদিন একটা। আসা কি, এখন দেখেন প্রতিদিন কি প্রধানমন্ত্রীর আসা সম্ভব? এখন এই যে সুমন্ত ভাই যেটা বললেন, যে ওনার অনেক সমালোচনা করেছে, কি লিখেছে তেল মেরেছে, আবার সমালোচনা এরকম করছে যে একটা গাঁজাখুরি গল্প। একজন প্রধানমন্ত্রীর সময় আছে যে তার বাসায় এসে চা খাবে, সেটাই। এটাও বলতে পারেন। কিন্তু না, এই যে লেখকের দেখার ছোক, আপনি যেটা বলছেন যে আপনি, বিষয়টা হচ্ছে যে দুই ভাবে আমাদের সাহিত্য হয়। একটা হচ্ছে যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, আর একটা হচ্ছে সাহিত্য সমাজ বদলের দর্পণ। মানে সাহিত্য দুটা জিনিস করবে, একটা হচ্ছে যে সমাজকে সে বদলে দিবে, এরকম মেসেজ দিবে। আর একটা হচ্ছে যে সে সমাজের দর্পণ, সমাজে যা ঘটছে তাকে নিয়ে সে লিখবে, তার বিষয়গুলো নিয়ে সে বিশ্লেষণ করবে সাহিত্য। এই যে সুমন্ত দা যেটা লিখলেন যে প্রধানমন্ত্রী প্রতিদিন চা খেতে আসেন, তিনি কি লিখেছেন বইটাতে? বইটা আমার কাছে আছে। এই বইটা আমি আমি ফেসবুক রিভিউ করেছি। তো এই যে বইটা তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের বাসায় চা খেতে আসেন, তিনি একটা মানবিক প্রধানমন্ত্রীর কথা বলেছেন। এখন আপনি এই কোশ্চেনটা করতে পারেন যে এই ধরনের প্রধানমন্ত্রী থাকা কি সম্ভব? অসম্ভবত ছিল না। প্রধানমন্ত্রী, এই ধরনের প্রধানমন্ত্রী, এই ধরনের প্রেসিডেন্ট, এই ধরনের রাষ্ট্রপ্রধান যুগে যুগে ছিল, এখনো আছে। এবং আমি যদি আমাদের আজকের প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি একজন প্রতিবন্ধী মানুষকে ফোন দিয়ে দিয়েছেন। তাহলে কি সেটা তার মানবিক কাজ না? আপনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ভিন্ন জিনিস, কিন্তু একজন প্রধানমন্ত্রী একজন প্রতিবন্ধী মানুষকে ফোন দিয়েছেন। দালকাঠির একজন সন্তানের স্কুলের একজন ছেলের কথা শুনে তিনি একটা কি বলে এটাকে, একটা সেতু করে দিয়েছেন। তো তাহলে এই ধরনের সুমন্ত ভাই যে বইটা লিখেছেন যে প্রধানমন্ত্রী প্রতিদিন, আমি এখান থেকে একটু ওদিকে যাবো, যে লেখকের দেখা যে প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের বাসায় চা খেতে আসেন, তিনি সেখানে কি লিখেছেন? তিনি একজন কিশোরী, একজন স্কুল পড়ুয়া মেয়ের কাছে একজন প্রধানমন্ত্রী চলে আসছেন একটা ছবি দেখার জন্য, একটা ছবির জন্য। এসে তিনি বলছেন যে তুমি কি আমাকে ছবিটা দেবে। এরপর তিনি বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন যে আমাদের দেশে সমসাময়িক ভাবে যে ঘটনাগুলো মানুষকে আলোকিত করেছে, বিক্ষুব্ধ করেছে, মানুষের যারা ভালো মানুষ তাদের মনের ভিতরে আলোচিত করেছে, তিনি সেই ঘটনাগুলো যে একজন মানবিক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে। এখন আপনি কল্পনায় বলতে পারেন যে প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের বাসায় চা খেতে আসবেন কিনা। তিনি কল্পনা দেখেছেন যদি মানবিক প্রধানমন্ত্রী হয়, তাহলে তিনি ওই প্রধানমন্ত্রী প্রতিদিন আমার বাসায় চা খেতে আসবেন, এবং যে ঘটনাগুলো, যে বিষয়গুলো আমাদের মানুষকে, আমাদের জীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, একজন মূল্যবোধ সম্পন্ন মানুষকে টিকে থাকতে দিচ্ছে না, সেই ঘটনাগুলো তাকে নিশ্চয়ই আলোকিত করবে। এটা গেল লেখকের একটা দেখা। আর একটা লেখা দেখেন আপনি, আমি যদি বলি, যেমন রবীন্দ্রনাথের একটা লাইন আছে যে আগুন, আপনি যদি আকাশের দিকে নীরব তাকিয়ে থাকেন, এরকম লাইনটা, আকাশের দিকে নীরব তাকিয়ে থাকেন, আর আগুন মানে কাঠ আগুন হয়ে যাওয়ার পূর্বে কাঠকে আগুন বলা যেরকম ঠিক হবে না, তেমনি আকাশের দিকে নীরব তাকিয়ে থাকা আপনার ঠিক হবে না। লেখক আকাশের দিকে তাকিয়ে থাকবেন আর সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবেন, সেটা একরকম হবে না। আপনি রবীন্দ্রনাথের একটা লাইনের কথা বলেন, যেমন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উপসে পড়ে আলো। এখন একজন সাধারণ মানুষ তো দেখবে যে চাঁদ, ঠিক আছে, আকাশে চাঁদ উঠছে, ভালো লাগছে, সুন্দর লাগছে, এটা সে বলতে পারে। কিন্তু চাঁদের হাসিটা মানে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উপচে পড়ে আলো, এটা হচ্ছে লেখকের দেখার চোখ। আপনি আকাশে দিয়েছে। আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লাইন আছে যে আকাশের দিকে তাকিয়ে, সম্ভবত এরকম, আমি লাইনটা ভুলে যাচ্ছি, যে হারু দেবতা, মানে সে কি জানি, সম্ভবত পুতুল, সুমন্ত দা আমাকে পরে ধরিয়ে দিবেন, পুতুল নাচের রীতি কথার সম্ভবত প্রথম লাইন বা এরকম করে একটা উপন্যাসের প্রথম লাইন হচ্ছে যে হারুর নামক একটা লোক যে আকাশের দিকে তাকিয়ে আছেন, মানে মনে হচ্ছে যে সাকার, মানে অদ্ভুত আহ ফিলোসোফার, কিন্তু তাকে সেখানে, মানে সে ফাঁসিটা, সে নিজে ফাঁস দিয়েছেন, যখন তার কাছে মানুষ যায়।
আমি ওটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে এই যে হ্যাঁ এই যে এই যে ফিলোসফি এই যে একটা ফিলোসফি যে একজন মানুষ ফাঁস দিয়েছে কিন্তু মনে হচ্ছে যে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। সেটা আবার আকাশের দিকে ধরেন যাচ্ছে, ধোঁয়াগুলা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা একটা ফিলোসফারের কথা। বাট এখন যারা দেখেন এখন হ্যাঁ এখন দেখেন আবার রবীন্দ্রনাথের কথা আসে, যেমন রবীন্দ্রনাথ সূর্যাস্ত নিয়ে রবীন্দ্রনাথের ওই যে সাহিত্যের পথে একটা প্রবন্ধ আছে, তিনি সূর্যাস্তের দৃশ্য নিয়ে কথা বলছেন। সূর্যাস্তকে সাধারণ মানুষ একভাবে দেখবে, যিনি চিত্রকলা নিয়ে কাজ করেন তিনি একভাবে দেখবেন, যিনি সাহিত্য নিয়ে কাজ করেন তিনি একভাবে দেখবেন, যিনি বিজ্ঞান নিয়ে কাজ করেন তিনি একভাবে দেখবেন। সাহিত্য নিয়ে যিনি কাজ করেন তিনি সূর্যাস্তের এই বিষয়টার সাথে তিনি হয়তো গোধূলির এই রঙের সাথে কনে দেখা সন্ধ্যাটা মিলিয়ে দিবেন, যে কনে দেখা সন্ধ্যার আলো এটা। আর যিনি বিজ্ঞান নিয়ে কাজ করেন তিনি হয়তো বলবেন যে কেন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার কি কারণ, তিনি সেটা বলবেন। আবার রবীন্দ্রনাথের এরকম আরেকটা প্রবন্ধ আছে যে ছাদের দিকে তাকিয়ে বিজ্ঞানী চিন্তা করবেন যে ছাদের ভিতরে কি আছে, আর সাহিত্যিক চিন্তা করবেন যে ছাদের যে সৌন্দর্যটা আছে, মানে কথাটা সারাংশ এরকম, চাঁদের যে সৌন্দর্যটা আছে সেটা আমাদেরকে কিভাবে আলোকিত করেছে, চাঁদের সৌন্দর্যের সাথে আমাদের পারানা আপন সৌন্দর্যের মিল কিনা, এটা একজন কবি দেখবেন লেখক। এই দেখাটা কিন্তু এখন দেখেন আবার এই কল্পনাটার সাথে এই লেখক, আমার মনে হয় যে লেখকের দেখার সাথে আর হচ্ছে যে সাধারণ মানুষের দেখার সাথে তফাৎটা এইটুকু যে আপনি লেখক বলবেন ছাদের হাসির বাদ ভেঙেছে উপসে পড়ে আলো, অথবা এরকম ভাবে। কিন্তু একজন সাধারণ মানুষ বলবেন যে হ্যাঁ ঠিক আছে ছাদ সুন্দর, জ্যোৎস্না সুন্দর, এই কোটা সে বলবে। এই হচ্ছে লেখকের দেখার সাথে একজন সাধারণ মানুষের দেখার তফাৎ। একজন লেখক দেখবেন যে প্রধানমন্ত্রী আমার বাসায় প্রতিদিন চা খেতে আসেন, আর একজন যিনি সাধারণ মানুষ তিনি হয়তো খুব গরম হয়ে বলবেন যে প্রধানমন্ত্রী আপনার বাসায় কিভাবে চা খেতে যান, গাঁজাখুরি গল্প বলেন, একজন এভাবে বলবেন, এটা বলবেন। কিন্তু লেখক বলবেন যে না প্রধানমন্ত্রী আমার বাসায় চা খেতে আসেন, তিনি কেন এই কথাটা বলতে চাচ্ছেন, তিনি বলতেছেন যদি তিনি না আসেন তাহলে এই বই পড়ে যেন তার ভিতরে মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়, যে প্রধানমন্ত্রী একটি ছবির জন্য, একটা মানুষের জন্য একজন প্রধানমন্ত্রী একটা বাচ্চার বাসা চলে আসেন চা খেতে। তিনি যে প্রধানমন্ত্রীর প্রতিদিন যে চা খেতে আসেন, সুমরময়ী নামে, সম্ভবত সুমন্ত আসলাম ভাইয়ের মেয়ের নাম, তিনি সেটাই লিখেছেন, সুমরময়ীর বাসায় এক কাপ চা খেতে চলে আসেন। তাহলে সেটাও তো তিনি বলতে পারেন যে আসেন, হ্যাঁ। এবং সেটা অসম্ভব কিছু ছিল না, বাস্তবেও ছিল, সামনে যদি না থাকে তাহলে সে বাস্তবটা হতে পারে, এরকম একজন প্রধানমন্ত্রী হওয়া দরকার। যেমন আমি আরেকটু দূরে যাই, যখন আপনার 2003 সালে যখন ইসে জর্জ ডব্লিউ বুশ ইরাক আক্রমণ করলো, তখন আনিস লুক একটা লিখেছেন, লেখক লিখেছেন যে যে একটা কলাম তিনি লিখেছেন বা গদ্য কলাম আনিস হক, যে জর্জ ডব্লিউ বুশ বোধ বই পড়েন না, বই পড়লে কিন্তু তিনি ইরাকে এরকম ভাবে আক্রমণ করতে পারতেন না। তাহলে লেখকের দেখার চোখ আর জর্জ ডব্লিউ বুশের দেখার চোখ এক না। সুমন্ত আসলাম ভাই অথবা যিনি লেখেন তিনি মানে এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে 10 জন মানুষকে আমি মেরে ফেলবো, এটা নিতে পারবো না। তিনি 10 জন মানুষকে বাঁচাবার কথা সর্বশেষ মানে একদম সর্বশেষ তার সর্বোচ্চ দিয়ে হলে চেষ্টা করবেন, তার লেখনী দিয়ে হলো যে 10 জন মানুষ কিভাবে আহ বাঁচিয়ে উঠতে পারে। এটাই হচ্ছে লেখকের দেখার চোখ, এটাই হচ্ছে সাধারণ মানুষের সাথে লেখকের দেখার চোখের পার্থক্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জহির, খুব ভালো লাগলো যে মানে পুরো বইটার মধ্যে আপনি রিভিউ করে দিলেন এখানে। ধন্যবাদ আপনাকে, সত্যি খুব ভালো লাগলো। দর্শকরা পুরো বুঝে গেল যে বইটার ভিতরে আসলে কি ছিল, বা একটা বুক রিভিউ আমরা যেটা বলি, যেটা আপনি ফেসবুকে দেখেন বা আপনি যেটা সবাইরই বুক রিভিউ করেন, আপনি আমি দেখেছি, সেটা এখানেই হয়ে গেল। চমৎকার, খুব ভালো লাগলো আপনার এই সব প্রশ্ন ভালো ছিল উত্তর, এটা সবচেয়ে আমার ভালো লাগলো, আমার নিজস্ব মানে ধন্যবাদ। বলা, হ্যাঁ খুব ভালো লাগলো। ধন্যবাদ। আমি এখন সুমন্ত ভাইয়ের কাছে আবার, সুমন্ত আসলাম ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। ভাইয়া আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ওটাও একটু ফেসবুক নিয়ে, যে অনেক সাহিত্যবোদ্ধারা অনলাইন এই সাহিত্য চর্চার ক্ষেত্রটিকে ভ্রুকুটি চোখে দেখে, সাহিত্য চর্চার এই ক্ষেত্রটি তারা স্বীকৃতিও দেন না। এ সম্পর্কে আপনার অভিমত কি, যে কেন তারা স্বীকৃতি দিচ্ছেন না, বা কেন তারা এটা নিয়ে এত কিছু সাহিত্য আপু বোদ্ধারা? প্রশ্নটা আমি আরেকবার শুনতে চাই, প্রশ্নটা আবার শুনতে চাই। শিওর শিওর। অনেক মানে ওটা ওই টাইপেরই প্রশ্ন, যে মানে ফেসবুক নিয়েই, যে অনেক সাহিত্য বোদ্ধারা অনলাইনে সাহিত্য চর্চার ক্ষেত্রটিকে ভ্রুকুটি চোখে দেখেন। মানে আমি অনেক বড় বড় সাহিত্য বোদ্ধাদের কথা বলেছি, সাহিত্য চর্চার এই ক্ষেত্রে তারা স্বীকৃতি দেন না। এই সম্পর্কে আপনার অভিমত কি, কেন ওনারা স্বীকৃতি দিতে চান না, মানে এটার আপা নেগেটিভটা কেন? আপনার কাছে আমার প্রশ্ন, সাহিত্য বোদ্ধা কে, কারা? জি আপনাকে বুঝতে হবে না, সাহিত্য আপনি বোদ্ধা কারা। আমি বলছি ভাইয়া, আপনার চোখে যারা সাহিত্য বোদ্ধা
সে আমি আমি তাদেরকে আমি সেটাই বলছি। আমি প্রশ্ন হচ্ছে সাহিত্য বোদ্ধা কারা? একজন সমালোচনা করলেই সাহিত্য বোদ্ধা হওয়া যায় না। আপনাকে বোদ্ধা হতে হলে তাকে পড়তে হবে। রাইট আপনাকে আপনাকে জানতে হলে আপনার বিষয় আমাকে পড়তে হবে, আপনার ভিতরে আমাকে ঢুকতে হবে, আপনাকে সামগ্রিকভাবে জানতে হবে। কিন্তু যারা সাহিত্য বোদ্ধা, যাদেরকে আমরা তথাকথিত সাহিত্য বোদ্ধা বলি, তারা কি তরুণদের লেখা পড়েন? বা ফেসবুকে যারা চর্চা করছেন, যারা লিখতে চাচ্ছেন, যারা কষ্ট করে সাহিত্য রচনা করতে চাচ্ছেন, তাদের লেখা কি কখনো পড়েন? অথবা ধরা যাক একদম 100টা তরুণের ভিতর 99টা তরুণ খারাপ লিখছে, কথা ধরা যাক, একটা তরুণ তো ভালো লিখছেন, তারা কি কখনো ওই তরুণকে ডেকে বলছেন তোমার লেখাটা ভালো হয়েছে? তাদের এই কোনোদিন না। দৈন্যতা, হীনতা, তাদেরকে এই তারা এর ঊর্ধ্বে? বা তারা কি কখনো মুখ ফুটে বুক ফুটে প্রশংসা করতে পারেন? তারা শুধু পারেন সমালোচনা করতে, এবং সেটা গড়পরতা একেবারে ধুয়ে দিচ্ছেন, যে সাহিত্য চর্চা হচ্ছে না। তারা যেমন পড়েন না, তেমন জানেন না। আমি খুব ব্যর্থহীন ভাবে, অনেকে বলতে পারেন উন্নাসিক, বলুক, কিচ্ছু আসে যায় না। আমি মনে করি আমাকে যারা বা আপনাকে যারা সমালোচনা করবে, বা আমার পাশাপাশি যারা ফেসবুকে লিখছেন, তাদেরকে জানুন, তাদের লেখা পড়ুন, তাদের লেখা খারাপ লাগুক সেটাও বলুন। কিন্তু আপনি না পড়ে আপনি ভ্রুকুটি করবেন, আপনি নিন্দা করবেন, তাদেরকে একেবারে ফেলে দিবেন, এটা মনে করি একটা মানুষ হিসেবে বা একটা বোদ্ধা হিসেবে কাজ না। যার জন্য আপনি যে কাজটা বললেন, এটা আসলে প্রশ্ন আমার এভাবে না। আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনারা যারা ফেসবুকে লিখছেন, ফেসবুকে যারা সাহিত্য চর্চা করছেন, আপনি তাদের লেখা পড়েন। পড়লে আপনি আপনার প্রশ্নটা পেয়ে যাবেন, সেই বোদ্ধাই বলে দিবেন যে তারা আসলে কি করছে। ধন্যবাদ। তারা তো, ধন্যবাদ ভাইয়া, তারা তো পড়ে না। আপনি যেটা বলেছেন এখন যে সমালোচনা ঠিকই করতে পারবে, কিন্তু আমি আপনার সাথে একমত, একমত না, আমি একদম বিশ্বাসী যে তারা কখনোই পড়েন না, কোনোদিনও পড়েন করে না। না। না পড়ে বলবে, ও আচ্ছা, সাহিত্য চর্চা ফেসবুকে কত মানুষ লেখে। আমি কারো নাম বলছি না, আমি জাস্ট যে আপনি আমাকে যে বললেন যে সাহিত্য বোদ্ধাকার, আমি তাদের কথাই বলছি, যারা আমার চোখে সাহিত্য বোদ্ধা, যারা আপনার চোখে সাহিত্য বোদ্ধা, আমি তাদের কথাই বলছি। কখনোই করেন না যে একটা উৎসাহ দেওয়া, তরুণদেরকে উৎসাহ দেওয়া, নতুন নেই। নতুন প্রজন্ম যারা লিখছে, কোনো কিছুই নেই, কেন কিছুই করে না। হয়তো আরো নিরস্ব হয়ে বাকি যারা যা একটু লিখতো 2-4 কলম, সেটাও চলে যায়। ধন্যবাদ ভাইয়া, যে এটা আমার খুব জানার আগ্রহ ছিল। যে আমি এখানে আরো অনেক বড় বড় যারা লেখক আছেন, আমি অনেকেই প্রশ্নটা করি, যে আমার একটা তৃপ্তি, মনের তৃপ্তি এই প্রশ্নটার উত্তর পাওয়াটা। ধন্যবাদ ভাইয়া। আমি আপনার কাছে একদম শেষে আসবো বিশ্ব বাংলা সম্পর্কে জানতে। আমরা অনুষ্ঠানের কিছুটা শেষে চলে এসেছি, আমরা একটু সোমা আইচের কাছে এখন যাব দুটা আবৃত্তি শুনতে, তারপরে আমি জহিরের কাছে যাব। সোমা, সময় আমাদের সময় জন্য এখন নির্মলত কবি শোনাবে, তাই না? আমার গুন্দার কবিতা। আপনি না, আমি বলছি এটা কি শেষ নিবেদন? এটা মানে শেষ পারফরমেন্স আমার? হ্যাঁ, দুটা পরপর তুমি দুটা শোনাও আমাদেরকে, আচ্ছা। দুটা দুটা আহ আবৃত্তি শোনাও। দুটো না করে আমি একটাই শোনাচ্ছি তাহলে। হ্যাঁ, না, একটু দুটো বড় তো। শোনালে, আচ্ছা ঠিক আছে, তোমার সময় থাকলে তুমি দুটো শোনাতে পারো। একটা বৃষ্টির কবিতা শোনানোর কথা ছিল, ছোট্ট। শীতে বৃষ্টি। হ্যাঁ আর সেটা। আর কি বলতো, মানে যে কবিতা যাব এখন বৃষ্টির সঙ্গে সেই একটা আচ্ছা, থাকে না তোমার ইচ্ছা, মেলবন্ধন। তাহলে তাহলে তুমি তোমার হ্যাঁ মতো বলুন। শোনাও, যেটা যেটা তুমি নির্মলানন্দের গুণে নিয়ে বলেছো করবে এখন, রাইট? কি হ্যাঁ, হ্যাঁ, বলেছিলে? হ্যাঁ, আমি হ্যাঁ, তুমি করো। নির্মলের আচ্ছা, হ্যাঁ, শিওর তাহলে মানে সেটা দিয়েই শেষ করছি আজকের শিওর অনুষ্ঠান। শিওর আমি শিওর আছি তো তোমার আপনার সঙ্গে। ঠিক আছে, তোমার আচ্ছা। ইচ্ছা। ওকে। আচ্ছা, যেহেতু কেন আমি বললাম, যেহেতু আহ ডিসেম্বর মাসটা ছিল বাংলাদেশের বিজয়ের মাস, এবং সেই সঙ্গে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পার হয়ে এসেছে, চলছে। তাকে উদ্দেশ্য করে যে লেখাটা, আমার ভীষণ প্রিয় কবিতা একটা, স্বাধীনতা এই বলো। শব্দটি কিভাবে আমাদের হলো, সেটা আমি ঠিক আছে, একটুখানি বলো। শোনাচ্ছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি?
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? জানি সেদিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখে কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাথ শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল জোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার। সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। সুন্দর। খুব সুন্দর, ধন্যবাদ। একদম স্পষ্ট বাণী, স্পষ্ট বাচনভঙ্গি, খুবই সুন্দর। খুব সুন্দর লেগেছে। হ্যাঁ সোমাত, আমরা অনুষ্ঠানে শেষে এসেছি। তুমি বিশ্ব বাংলা সম্পর্কে, কৃতিকা সম্পর্কে কিছু বলো, তারপর আমি ভাইয়ার কাছে চলে যাব, জয়ের কাছে চলে যাব। তুমি বলো তো, বলো। অবশ্যই। এই যে তোমাদের প্রয়াস বাংলা ভাষাকে, এবং আমরা জানি বাংলা ভাষা আমাদের মধুরতম ভাষা, আমাদের সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং আমাদের সবচেয়ে বেশি আনন্দ হয় যে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলনটা শুরু হয়েছিল, এবং আমরা জানি যে এই আন্দোলনের ফলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা, এটা হলো কিন্তু আমাদের এই বাংলা ভাষার আন্দোলনের জন্য। এটাকে কিন্তু এটা আমাদের চরম পাওয়া। তো বিশ্বের দরবারে এই ভাষা সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক। ভাষা মানুষের হৃদয়ের পরিসরের পরিধি ঘটায়। যে ভাষা মানুষকে মানুষের সঙ্গে একত্রিত হওয়ার বা সংযুক্তিকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সে ভাষা আমাদের কাছে ভীষণ প্রিয়। তো আমাদের মাতৃভাষা বাংলা, সে বাংলা সমগ্র জায়গায় ছড়িয়ে পড়লে সেটা তো আমাদের আনন্দ, আমাদের পাওয়া। সেই পাওয়াটা, এই যে বিশ্ব বাংলার যে ক্ষেত্র তোমরা তৈরি করছো, সমগ্র শুধু একটা জায়গা নয়, সমগ্র পৃথিবী জুড়ে যে বাংলা ভাষার পরিধিটা তোমরা ছড়িয়ে দিচ্ছ, এটা ভীষণ ভীষণ পাওয়া,
ভীষণ ভালো লাগা আমাদের কাছে। এইভাবেই বাংলা ভাষা ছড়িয়ে যাক, আর আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট থাকুক, এটাই আমাদের কামনা। সবাই ধন্যবাদ ভালো সোমা। থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে এই আমার শুভ কামনা। সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ সোমা, খুব ভালো লাগলো। তারপর আমি চলে যাচ্ছি এখন সুমন্ত ভাইয়ের কাছে। ভাইয়া বলুন, আপনি বিশ্ব বাংলা সম্পর্কে কিছু, কৃত্তিকা সম্পর্কে কিছু আপনার বলে বলুন। আমার কথা আসলে শোভা বলে দিয়েছে। শোভা আমার চেয়ে ভালোভাবে কথা বলে, আমার চেয়ে সুন্দরভাবে কথা বলে। আপনি আমি যেটা ভীষণ বলবো, ভালো বলেছেন। না থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমি যেটা বলবো যে আপনারা যে কাজটা করছেন, আমি খুব অনুপ্রাণিত যে আমরা মনে করি যে বাংলাটা একটা আঞ্চলিক ভাষা, সমাজটা বলে দিই এটা ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। এই বাংলা ভাষাটাকে যে কত মধুর, কত সুন্দর, এটা সোমাও বলেছেন। এত চমৎকার একটা ভাষা, যে ভাষাটা সকলের জানা দরকার এবং বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছানো দরকার যে বাংলা নামে একটা মধুর ভাষা আছে। যে কাজটা বিশ্ব বাংলা করতে চাচ্ছে, আমি মনে করি আগামীতে এই কাজটার সঙ্গে আমরাও যুক্ত হব, আমরাও এদের সাথে এগিয়ে যাব এবং আমাদের ভাষাটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেব। আমরা মনে করি যে ভাষার যে তারতম্য থাকুক না কেন, যে ভাষায় কতটা বলুক না কেন, প্রত্যেকের ভাষায় একটা মধুর, কিন্তু বাংলা ভাষা সকলের চেয়ে মধুর। বিশ্ব বাংলা এভাবে কাজ চালিয়ে যাক, বিশ্ব বাংলা এভাবেই এগিয়ে যাক, আমরা বিশ্ব বাংলার সঙ্গে আছি। আর ফারহানা, আপনি যে কাজ করছেন, সিদ্ধার্থ যে কাজ করছেন, আমি মনে করি এই কাজটা শুধু তাদের দুজনের না, কাজটা আমাদের সকলের। আমরা সকলে মিলেই কাজটা এগিয়ে নিয়ে যাব এবং আমরা অনেক দূর যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। জহির, আপনি বলুন, আপনি তো এখানে বিশ্ব বাংলার এখন অতিথি হয়ে আসছেন আর কৃতিকার এডমিন। আপনি আপনার মতো করে বলুন, আপনার কেমন লেগেছে আজকে বিশ্ব বাংলার এবং কৃতিকার সাজানো অনুষ্ঠানটা? আপনি আপনার মতো করে বলুন। আচ্ছা, আমার কথাতে ওই যে সমাধি এবং সুমন্ত ভাই বলে দিয়েছেন, মানে এই কথাগুলো ওনারা বলে দিয়েছেন। তো আমি অলরেডি আমার মনে হয় যে এটার সাথে যুক্ত হয়ে গেছি, ইতিমধ্যে আমি যুক্ত আছি কৃতিকার সাথে, বিশ্ব বাংলার সাথে ওভাবে না হলে হয়ে গেছি। যে কথাগুলো ওনারা বলেছেন আমিও সেই কথাটা বলতে চাই যে বিশ্ব বাংলা আমাদের বাংলাকে সবখানে ছড়িয়ে দিক, বাংলা যেন হারিয়ে না যায়, বাংলা যেন সব জায়গায় ছড়িয়ে যায়, এটাই আমরা কামনা করি যে বাংলাকে আমাদের সমস্ত জায়গায়, পৃথিবীর সব জায়গায় আমাদের বাংলা ভাষা যাবে। সেই আমাদের সিয়েরা লিওন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত বাংলা যাবে, আমাদের বাংলা হারিয়ে যাবে না। আমরা এই শুভকামনাই করি। বাংলা সাহিত্য চলে যাবে, বাংলা কথা চলে যাবে, বাংলার আঞ্চলিক ভাষা চলে যাবে, বাংলা ছড়িয়ে পড়বে। যে রক্ত দিয়ে আমরা বাংলাকে এনেছি, যে রক্ত দিয়ে আমাদের বাংলাকে আমরা প্রতিষ্ঠা করেছি, বাংলা ভাষাকে, সে বাংলা ভাষা আমাদের হারিয়ে যাবে না। এটাই হচ্ছে আমার শুভকামনা। বিশ্ববাংলা সে কাজটা করবে এবং আমরা সবাই সে কাজটার সাথে যুক্ত থাকবো। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে আজকের এই প্রোগ্রামের সাথে যুক্ত করেছেন এবং আমার একজন প্রিয় লেখক সুমন্ত আসলামের সাথে আমি বসতে পেরেছি। কলকাতার যে আবাদ দিদি সমাজ অনেক অসাধারণ আবৃত্তি করেছেন, তার আবৃত্তি শুনে ভালো লাগলো। তাদের সাথে বসতে পারে আমি নিজেকে কৃতার্থ মনে করছি এবং আপনাদের সবাইকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি হয়তো কথাবার্তায় যদি কোনো ধরনের কোনো ইয়ে হয়, সেজন্য আপনারা আমার এই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। ভালো লেগেছে। একটা কথা বলছি, হ্যাঁ, তোমাকে তো ধন্যবাদ দেবই, সেই সঙ্গে আমি আরেকজনের নাম করতে চাইছি, দীপকের নাম। কারণ দীপক তোমার আমার মধ্যে সংযোগ ঘটিয়েছে, দীপককে ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি এবং পুরো কাজটার পেছনে যিনি সহযোগিতা করছেন, সেই সিদ্ধার্থ, তাই তো? সিদ্ধার্থ, হ্যাঁ হ্যাঁ, তাকেও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কাজটা তিনি সুন্দরভাবে চালিয়ে গেছেন এবং দর্শক শ্রোতাদেরও, যারা এতক্ষণ রয়েছেন আমাদের সঙ্গে আর সুন্দর সুন্দর মন্তব্যে আমাদের অনুপ্রাণিত করছেন, তাদের ধন্যবাদ। এবং আমি যাদের সঙ্গে আজকে আছি, সুমন্ত ভাইয়া এবং জাহিদ ভাইয়া, তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। মানে দর্শকদের মন্তব্য কিন্তু অনেক আসছে। আমার মনে হয় যে যদি সামনে কোনো প্রোগ্রাম হয়, একটা দুটা দর্শক মন্তব্য নিলে ভালো হয়। যে দর্শকরা যে মন্তব্য করেছেন অনেক অনুপ্রাণিত করেছেন। আমিও দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে ভুলে গেছি।
সেটাই, দর্শকরা তো আমাদের কি বলবো যে ওনারা আছেন বলেই আমরা এতদূর এগিয়ে যেতে পারছি। দর্শকদের যে উৎসাহটা, এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে অনেকটুকু। এই বিশ্ব বাংলাকে আমরা এখানে বসেছি, আমাদের আনন্দ হচ্ছে যে দর্শকরা আমাদের সাথে আছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন। যে বলে না দর্শক হলো ভগবান, সেটাই হলো আসল যে এটাই, এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আহ দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর যারা স্টুডিওতে এসেছেন তারা ভীষণ ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার ভিতরে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বিশ্ব বাংলা পক্ষ হতে, কৃতিকা পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞ। আবারও দেখা হবে সামনে রবিবার কোনো এক বাচিক শিল্পী এবং কোনো এক সাহিত্যিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।